বিটেক সেকেন্ড সেমিস্টারে তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট থাকে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিং, যেটাকে শর্টে পিপিএসও বলে। এই ভিডিওটাই তোমাদের সেই পিপিএস সাবজেক্টটার সমস্ত কিছু কভার করা আছে, বিশেষ করে তোমাদের সেমিস্টার এক্সামের জন্য। তাই তুমি যদি এই সাবজেক্টটা সম্পর্কে অলরেডি পড়ে থাকো তো এই ভিডিওটা দেখলে তোমার পুরো জিনিসটা রিভাইজ হয়ে যাবে। আর যদি এখনও পর্যন্ত কিছুই না পড়ে থাকো, জাস্ট জিরো নলেজ, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পিপিএস সাবজেক্টের একটা ওভারঅল কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটাই প্রথমে তো সিলেবাস ডিসকাস করা আছে, তারপর ইউনিট 1 থেকে শুরু করে ইউনিট 10 পর্যন্ত প্রতিটা ইউনিটকে বোঝানো আছে। আর তুমি নিচের টাইম লাইন ইউজ করে যে কোনো চ্যাপ্টারে ডাইরেক্টও যেতে পারো। তুমি নিজের সুবিধা মতো ভিডিওটাকে 1.5x বা 2xেও দেখতে পারো, তাতে সময়টা আরও কম লাগবে। তো তোমাদের সিলেবাসে টোটাল 10টা ইউনিট আছে। ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং, যেখানে তোমাদের কম্পিউটারের কম্পোনেন্ট সম্পর্কে জানানো হবে আর অ্যালগোরিদম সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেওয়া হবে। ইউনিট 2 অ্যারিথমেটিক এক্সপ্রেশনস অ্যান্ড প্রেসিডেন্স। ইউনিট 3 কন্ডিশনাল ব্রাঞ্চিং অ্যান্ড লুপস। ইউনিট 4 অ্যারেজ। ইউনিট 5 বেসিক অ্যালগোরিদমস। ইউনিট 6 functions. Unit 7 recursion. Unit 8 structure. Unit 9 pointers. Unit 10 file handling. ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। এই ইউনিটে প্রথমেই তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পোনেন্টস অফ আ কম্পিউটার সিস্টেম। তো একেবারে বেসিক থেকেই স্টার্ট করা যাক। কম্পিউটারটা কি? হোয়াট ইজ এ কম্পিউটার? একেবারে সহজ ভাষায় বলতে গেলে কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক ডিভাইস, যেখানে আমরা ইনপুটের মাধ্যমে ডেটা পাঠাই আর সেই ইলেকট্রনিক ডিভাইসটি সেই ডেটাটিকে প্রসেস করে এবং আমাদেরকে আমাদের ডিজায়ার আউটপুট প্রোভাইড করে। কম্পিউটার ক্যালকুলেশন করতে পারে, ডেটা স্টোর করে রাখতে পারে এবং ইনস্ট্রাকশনকে অটোমেটিক্যালি এক্সিকিউট করতে পারে। কম্পিউটারের ফুল ফর্ম হচ্ছে কমন অপারেটিং মেশিন পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল অ্যান্ড এডুকেশনাল রিসার্চ। আর একটা জিনিস তোমরা জেনে রাখো যে আমরা যেমন কিছু ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, সেটা বাংলা ল্যাঙ্গুয়েজ হতে পারে, হিন্দি ল্যাঙ্গুয়েজ হতে পারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, ঠিক তেমনই কম্পিউটার যে ভাষাটা বুঝতে পারে সেটার নাম বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারিকে শুধু দুটো ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, একটা হচ্ছে 0 এবং অপরটা হচ্ছে 1। তো আশা করছি এখান থেকে কম্পিউটার সম্পর্কে একটা বেসিক আইডিয়া তুমি পেয়ে গেছো। এবার হোয়াট ইজ আ কম্পিউটার জিজ্ঞেস করলে তোমাকে লিখতে হবে আ কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস দ্যাট প্রসেসেস ডেটা টু প্রডিউস মিনিংফুল ইনফরমেশন। ইট ক্যান পারফর্ম ক্যালকুলেশন, স্টোর ডেটা অ্যান্ড এক্সিকিউট ইনস্ট্রাকশন অটোমেটিক্যালি বেসড অন আ সেট অফ প্রিডিফাইন্ড অ্যালগোরিদমস অর প্রোগ্রামস। এখন কম্পিউটার কি সেটা তো আমরা জেনে গেছি, এবার জানবো কম্পিউটার সিস্টেম কি। আ কম্পিউটার সিস্টেম ইজ এ কমপ্লিট সেটআপ দ্যাট ইন্টিগ্রেটস হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ইউজার্স টু পারফর্ম স্পেসিফিক টাস্ক এফিসিয়েন্টলি। ইট ইনক্লুডস অল দ্য কম্পোনেন্টস নেসেসারি ফর ডেটা প্রসেসিং, কমিউনিকেশন অ্যান্ড স্টোরেজ ওয়ার্কিং টুগেদার ইন এ কোঅর্ডিনেটেড ম্যানার। তো কম্পিউটার সিস্টেম হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার আর ইউজার্সের একটা কমপ্লিট সেটআপ, যেটা স্পেসিফিক কোনো টাস্ককে এফিসিয়েন্টলি পারফর্ম করতে সাহায্য করে। হার্ডওয়্যার বলতে সিস্টেমের ফিজিক্যাল কম্পোনেন্টসদের বোঝায়, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, প্রিন্টার, মনিটর এইসব। আর সফটওয়্যার হচ্ছে সেই সব প্রোগ্রামস বা ইনস্ট্রাকশন যা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যেমন উইন্ডোজ, লিনাক্সের মতো অপারেটিং সিস্টেম। তো এবার আসা যাক মেন টপিকে, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পোনেন্টস অফ আ কম্পিউটার সিস্টেম। তো যেমন আগে বলা হলো, কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্টস হচ্ছে 3টি: হার্ডওয়্যার, সফটওয়্যার আর ইউজার্স। ইউজার্স হচ্ছে পিপল অর সিস্টেমস দ্যাট ইন্টারাক্ট উইথ দ্য কম্পিউটার সিস্টেম টু ইনপুট ডেটা, কন্ট্রোল প্রসেসেস অ্যান্ড ইউজ আউটপুটস। যেমন আমরা হচ্ছে একটা ইউজার। এবার হার্ডওয়্যার আর সফটওয়্যার কি সেটা সম্পর্কে বিস্তারিত জানা যাক। হার্ডওয়্যার কম্পোনেন্টস অনেকগুলো আছে, যেমন ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস, প্রসেসর যাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলা হয়, মেমোরি, স্টোরেজ ডিভাইসেস, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট এইসব। এই প্রতিটা জিনিসকে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করা হবে। ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। প্রথমেই আসা যাক ইনপুট ডিভাইসেস নিয়ে। ইনপুট ডিভাইসেস অ্যালাউ ইউজার্স টু এন্টার ডেটা অ্যান্ড কমান্ডস ইনটু দ্য কম্পিউটার ফর প্রসেসিং। তো ইনপুট ডিভাইসেস হচ্ছে বেসিক্যালি সেই সব ডিভাইস যেই ডিভাইসগুলির মাধ্যমে আমরা কম্পিউটারে কোনো কমান্ডস বা ডেটাকে এন্টার করি।
তো এর এক্সাম্পল হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম, সেন্সার এটসেট্রা। যেমন কিবোর্ডের মাধ্যমে আমরা কিছু টাইপ করে কম্পিউটারে ডেটা পাঠাই, মাউসের মাধ্যমে বিভিন্ন জায়গায় ক্লিক করে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই, আর স্ক্যানারও ইনপুট ডিভাইস হিসেবে কাজ করে। যেমন আমরা কোনো ফিজিক্যাল ডকুমেন্টকে স্ক্যান করি স্ক্যানারের মাধ্যমে এবং সেটা ডিজিটাল ফরম্যাট ক্রিয়েট করি। আর মাইক্রোফোন অডিও রেকর্ড করতে বা সাউন্ড ক্যাপচার করতে ব্যবহৃত হয়। এছাড়া ওয়েবক্যাম তোমরা দেখে থাকবে, আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তার ওপরে একটা ক্যামেরা থাকে ছোটো মতো, যেটাকে ওয়েবক্যাম বলে। ওটা আমাদের ফটো বা ভিডিও ক্যাপচার করতে সাহায্য করে। আর আছে সেন্সার। তো সেন্সার অনেক কাজে ব্যবহৃত হয়, যার মধ্যে একটা হচ্ছে আমরা আমাদের স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করি, যেটা সিকিউরিটি পারপাসের জন্য ইউজ হয়। তো এই ছিল ইনপুট ডিভাইসের কিছু এক্সাম্পল। তো বেসিক্যালি আমরা যেই ডিভাইসগুলির মাধ্যমে কম্পিউটারে ইনস্ট্রাকশন পাঠাই সেটাই হচ্ছে ইনপুট ডিভাইস। এবার কথা বলা যাক আউটপুট ডিভাইসেস নিয়ে। আউটপুট ডিভাইসেস অ্যালাউ কম্পিউটার্স টু প্রেজেন্ট প্রসেস ডেটা টু ইউজার্স। তো কম্পিউটার ইনপুটের মাধ্যমে ডেটা নিল এবং সেই ডেটাটিকে প্রসেস করলো, এবং সেই প্রসেস ডেটাটিকে কম্পিউটার আমাদের সামনে যেই ডিভাইসগুলির মাধ্যমে প্রেজেন্ট করে সেগুলিকে আউটপুট ডিভাইসেস বলা হয়। যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, হেডফোনস ইত্যাদি। যেমন মনিটরে আমরা আউটপুট ডেটা দেখতে পারি, প্রিন্টার কোনো জিনিসকে প্রিন্ট করতে সাহায্য করে, স্পিকারের মাধ্যমে আমরা অডিও আউটপুট পাই, প্রজেক্টরের মাধ্যমে আমরা মুভি দেখতে পাই বা আমাদের কলেজের ক্লাসরুমে পিপিটি প্রেজেন্ট করতে বা অন্যান্য কাজে প্রজেক্টর ব্যবহৃত হয়, হেডফোনসের মাধ্যমে আমরা গান শুনতে পারি বা যে কোনো রকমের অডিও শুনতে পারি। তো এই ছিল আউটপুট ডিভাইসের কিছু এক্সাম্পল। তবে কিছু কিছু ডিভাইস আছে যেগুলি ইনপুট এবং আউটপুট দুটোরই কাজ করে। যেমন টাচ স্ক্রিন। আমরা স্মার্টফোনে যে টাচ স্ক্রিন ব্যবহার করি সেটা ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুটোরই কাজ করে। যেমন ধরো আমরা গুগলে কিছু সার্চ করতে চাই, তখন কিবোর্ডে সেটা আমাদের টাইপ করতে হবে, এখানে টাচ স্ক্রিন ইনপুটের কাজ করছে। আবার গুগল সার্চ করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটাও আমরা সেই টাচ স্ক্রিনেই দেখতে পাচ্ছি, এখানে টাচ স্ক্রিন আউটপুট ডিভাইসের কাজ করছে। এরকম আরও ডিভাইস আছে যেগুলি ইনপুট এবং আউটপুট ডিভাইস দুটোরই কাজ করে। যেমন এক্সটার্নাল হার্ড ড্রাইভস অ্যান্ড ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভস, আর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডস ইত্যাদি। প্রসেসর, যাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলা হয়। দ্য সিপিইউ ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার। তো প্রসেসর বা সিপিইউ কম্পিউটারের ব্রেন হিসাবে কাজ করে। এটা কম্পিউটারের সব রকম ক্যালকুলেশনস ও প্রসেসকে পরিচালনা করে। সিপিইউ মূলত তিনটি প্রধান অংশ নিয়ে গঠিত: এএলইউ বা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট, সিইউ বা কন্ট্রোল ইউনিট এবং রেজিস্টার্স। এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস পারফর্ম করে। এটার সাহায্যে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এসব করতে পারি। এছাড়া লজিক্যাল অপারেশন যেমন অ্যান্ড, অর, নট এইসব কাজেও এটা সাহায্য করে। তারপর আছে কন্ট্রোল ইউনিট, যেটা সিইউ বলে। এটা কম্পিউটারের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করে, মানে প্রতিটি পার্টসকে এটা নিয়ন্ত্রণ করে। এটা মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসে এবং সেটাকে এএলইউ বা অন্যান্য যে ইউনিট আছে সেগুলোতে পাঠিয়ে দেয়। এছাড়া কন্ট্রোল ইউনিট সমস্ত ডেটা প্রসেসিংয়ের জন্য ইনস্ট্রাকশন দেয়। তো সিইউর হচ্ছে এত কটা কাজ। এবং তারপর আছে রেজিস্টার্স। এটা একটা হাই স্পিড মেমোরি যেটা টেম্পোরারিলি ডেটা স্টোর করে, মানে কিছুক্ষণের জন্য শুধুমাত্র ডেটাটাকে স্টোর করে রাখবে। রেজিস্টার্সের আবার বিভিন্ন ধরন আছে, যেমন অ্যাকুমুলেটর, যেটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনসের রেজাল্টকে স্টোর করে। তারপর আছে প্রোগ্রাম কাউন্টার, যা নেক্সট ইনস্ট্রাকশন যেটা এক্সিকিউট হবে সেটার অ্যাড্রেসকে ধারণ করে। তারপর আছে ইনস্ট্রাকশন রেজিস্টার্স, এটা কারেন্টলি এক্সিকিউটিং ইনস্ট্রাকশনকে স্টোর করে। তো সিপিইউর প্রধান অংশগুলি সম্পর্কে আমরা এখন জেনে গেছি। এবার আমরা জানবো সিপিইউ কীভাবে ধাপে ধাপে কাজ করে। তো সিপিইউ প্রধানত তিনটি প্রধান ধাপে কাজ করে: ফেচ, ডিকোড আর এক্সিকিউট। ফেচ মেমোরি থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসে, ডিকোড ইনস্ট্রাকশনকে অ্যানালাইজ করে এবং সেটাকে বোঝে, এক্সিকিউট ইনস্ট্রাকশন অনুযায়ী অপারেশন সম্পন্ন করে। তো সিপিইউ এই তিনটে ধাপেই নিজের কাজ করে। এবার কথা বলা যাক সিপিইউ এর টাইপ সম্পর্কে। সিপিইউ প্রধানত দুই প্রকারের হয়: সিআইএসসি বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার, আর একটা হচ্ছে আরআইএসসি বা রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। সিআইএসসি এটা কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট ব্যবহার করে। এর এক্সাম্পল হচ্ছে ইন্টেল X86, AMD 64 এইসব।
আর আরআইএসসি এটা সিম্পল এবং লিমিটেড সেট অফ ইনস্ট্রাকশন ব্যবহার করে। এর এক্সাম্পল হচ্ছে এআরএম, পাওয়ার পিসি, এইসব। Memory. Computer memory is the hardware component that stores data and instruction for processing. It allows a computer to access and manipulate information quickly. তো কম্পিউটার মেমোরি হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটা ডেটা এবং ইনস্ট্রাকশনকে স্টোর করে রাখে, যেটা প্রসেসিংয়ে কাজে লাগে। মেমোরি আবার দুই টাইপের হয়, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি সম্পর্কে প্রথমে বিস্তারিত জানা যাক। প্রাইমারি মেমোরি অনেক ধরনের হয়, যেমন র্যাম, রোম আর ক্যাশ মেমোরি। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। এটা এক টাইপের ভোলাটাইল মেমোরি যেটা টেম্পোরারিলি বা কিছুক্ষণের জন্য ডেটা বা ইনস্ট্রাকশনকে স্টোর করে রাখে। যেমন ধরো আমি এখন যেই এডিটিংটা করছি, এই এডিটিং করতে করতে যদি বাই চান্স আমার ফোনটা সুইচ অফ হয়ে যায়, তাহলে এতক্ষণ ধরে যত এডিটিং করলাম সমস্তটাই বৃথা চলে যাবে যদি আমি সেভ না করে রাখি সেটাকে। বা ধরো তুমি তোমার মোবাইল ফোনের ক্যালকুলেটর অ্যাপে কোনো ক্যালকুলেশন করছো এবং ক্যালকুলেশন শেষ হওয়ার আগেই তোমার ফোনটা সুইচ অফ হয়ে গেল, তাহলে এতক্ষণ ধরে যত ক্যালকুলেশন করলে কিছুই তোমার সেভ থাকবে না। তো এর থেকেই বুঝতেই পারছো যে র্যাম শুধুমাত্র কিছুক্ষণের জন্যই ডেটাটিকে স্টোর রাখে। র্যাম আবার দুই প্রকারের হয়, ডি র্যাম বা ডাইনামিক র্যাম এবং এস র্যাম বা স্ট্যাটিক র্যাম। ডি র্যাম হচ্ছে একটু স্লো, এটা খুব ধীরে ধীরে কাজ করে এবং একটু সস্তা হয়, এটা মেন মেমোরি হিসেবে কাজ করে। এবং এস র্যাম বা স্ট্যাটিক র্যাম খুব ফাস্ট হয় এবং এটা একটু এক্সপেন্সিভ হয়, এটা ক্যাশ মেমোরিতে কাজে দেয়। ডাইনামিক র্যাম বা ডি র্যামের আবার দুটো ভাগ আছে, এস ডি র্যাম যার ফুল ফর্ম হচ্ছে সিঙ্ক্রোনাস ডি র্যাম, আর ডিডিআর। ডিডিআর এর ফুল ফর্ম হচ্ছে ডাবল ডেটা রেট, যার মধ্যে থাকে DDR1, DDR2, DDR3, DDR4, DDR5 এই সবগুলো থাকে, যেগুলো স্পিড আর এফিসিয়েন্সি হিসাবে বৃদ্ধি পায়। DDR1 থেকে DDR2 ভালো, DDR3 তার থেকে ভালো, তার থেকে DDR4 ভালো এবং DDR5 এখনও পর্যন্ত সব থেকে ভালো। তো এরকম করে সময়ের সাথে সাথে এগুলো ইমপ্রুভ হতে থাকে। এবার আসা যাক রোম নিয়ে। রোমের ফুল ফর্ম হচ্ছে রিড অনলি মেমোরি। এটা একটা নন ভোলাটাইল মেমোরি, এটা ডেটা এবং ইনস্ট্রাকশনকে পারমানেন্টলি স্টোর করে রাখে, মানে যদি পাওয়ার অফও হয়ে যায় তবুও ডেটা এবং ইনস্ট্রাকশনটা স্টোর হয়ে থেকে যাবে। রোম আবার 5 প্রকারের হয়, এম রোম, পি রোম, ইপি রোম, ইইপি রোম আর ফ্ল্যাশ রোম। এম রোমের ফুল ফর্ম হচ্ছে মাস্কড রোম। এটা ম্যানুফ্যাকচারিংয়ের টাইমেই প্রি প্রোগ্রাম থাকে, এটাকে আমরা মডিফাই করতে পারি না। আর পি রোমের ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামেবল রোম, এটাকে আমরা একবার প্রোগ্রাম করতে পারি। ইপি রোমের ফুল ফর্ম হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রোম, এটাকে আমরা ইউভি লাইটের সাহায্যে ইরেজ করতে পারি এবং রিপ্রোগ্রাম করতে পারি। আর ইইপি রোমের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রোম। এই রোমটাকে আমরা প্রোগ্রাম করতে পারি, ইরেজ করতে পারি এবং রিপ্রোগ্রাম করতে পারি ইলেকট্রিক্যাল সিগন্যালসের সাহায্যে। এবং তারপর আছে ফ্ল্যাশ রোম, এটা একটা টাইপ অফ ইপি রোমই, যেটা ইউএসবি ডিভাইস এবং এসএসডিতে ইউজ করা হয়। এটা ওই ইপি রোমেরই একটা ফাস্টার ভার্সন। তারপর আছে আমাদের ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি হলো এক ধরনের হাই স্পিড মেমোরি যা প্রসেসরের কাছাকাছি অবস্থিত এবং এটা ফ্রিকুয়েন্টলি ইউজ ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনকে স্টোর করে রাখে। যেমন ধরো আমরা হোয়াটসঅ্যাপে যে চ্যাটিং করি সেটা করার সময় আমরা কিছু কিছু শব্দ বারবার ইউজ করি, তো সেটা ক্যাশ মেমোরি সেভ করে রাখে, নিয়ে দেখবে যে আমাদের কিবোর্ডে বিভিন্ন টাইপের সাজেশন দেয়। তো এটা হচ্ছে ক্যাশ মেমোরির একটা এক্সাম্পল। তোমরা তোমাদের ফোনের কোনো একটা অ্যাপকে লং প্রেস করে অ্যাপ ইনফোতে গিয়ে স্টোরেজ অ্যান্ড ক্যাশে গিয়ে দেখতে পাবে ক্লিয়ার স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশের অপশান থাকে। তো ক্যাশ মেমোরি ফ্রিকুয়েন্টলি ইউজ ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশনকে স্টোর করে আর এটার স্পিড ভীষণ হাই। তো এতক্ষণ আমরা জানলাম প্রাইমারি মেমোরি সম্পর্কে, এবার আসা যাক সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরি হলো কম্পিউটারের সেই মেমোরি যেখানে ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। এটা প্রাইমারি মেমোরির মতো অতটা ফাস্ট না, তবে এখানে সংরক্ষিত ডেটা পাওয়ার অফ হয়ে যাওয়ার পরেও কোথাও হারিয়ে যায় না। সেকেন্ডারি মেমোরির কিছু এক্সাম্পল হচ্ছে এইচডিডি, সিডি, ডিভিডি, এসএসডি, ইউএসবি, এসএসএইচডি, এটসেট্রা। Storage devices. Storage disks are secondary storage devices used to store and retrieve digital data permanently. তো স্টোরেজ ডিভাইসও হচ্ছে একটা হার্ডওয়্যার কম্পোনেন্ট যেটা ডিজিটাল ডেটা, প্রোগ্রাম, অ্যাপ্লিকেশন এইসব পারমানেন্টলি স্টোর করার জন্য ব্যবহৃত হয়। এটার অনেক টাইপস আছে, যেমন এইচডিডি বা হার্ড ডিস্ক ড্রাইভ, এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ, তাছাড়া আছে অপটিক্যাল ডিস্ক,
আর হাইব্রিড ড্রাইভস এই সব। Motherboard, a circuit board that connects all the hardware components, facilitates communication between the CPU, memory, storage and peripherals. তো মাদারবোর্ড হচ্ছে একটা সার্কিট বোর্ড যেটা বাকি সব হার্ডওয়্যার কম্পোনেন্টসদের কানেকশন তৈরি করে। পাওয়ার সাপ্লাই ইউনিট converts electrical power into a usable form of the computer's internal components. তো এটা কম্পিউটারের ভেতরের কম্পোনেন্টসগুলোর জন্য ইলেকট্রিক্যাল পাওয়ারকে ব্যবহারযোগ্য ফর্মে কনভার্ট করে। এর প্রধান কাজগুলি হলো ভোল্টেজ রেগুলেশন, কারেন্ট কনভার্সন, ওভারলোড ও শর্ট সার্কিট প্রোটেকশন, তারপর তাপ নিয়ন্ত্রণ এইসব। তো হার্ডওয়্যার কম্পোনেন্ট সম্পর্কে আমরা জেনে নিলাম, এবার জানবো সফটওয়্যার কম্পোনেন্ট সম্পর্কে। Operating system. An operating system is a system software that acts as an interface between computer hardware and users. তো অপারেটিং সিস্টেম হচ্ছে একটা সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সংযোগ রক্ষা করে। কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন কাজ সম্পাদন করে এটা। তো অপারেটিং সিস্টেমের প্রধান কাজগুলি হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, যা বিভিন্ন প্রোগ্রাম চালনা এবং মাল্টিটাস্কিং পরিচালনা করে। মেমোরি ম্যানেজমেন্ট, যা র্যামের ব্যবহার নিয়ন্ত্রণ করে ও মেমোরি বরাদ্দ করে। ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, যা ফাইলকে অর্গানাইজ করে, স্টোর করে এবং রিট্রাইভ করে। ডিভাইস ম্যানেজমেন্ট, যেটা ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ন্ত্রণ করে। সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, যেটা ব্যবহারিক অনুমতি ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। পপুলার কিছু অপারেটিং সিস্টেম আছে যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, আইওএস এটসেট্রা। Programs. A program is a set of instructions written in a programming language to perform a specific task. When executed, it becomes a process that interacts with the computer hardware and software. তো প্রোগ্রাম হলো কম্পিউটারে রান করার জন্য লেখা নির্দেশনা বা ইনস্ট্রাকশনের একটা সেট যা নির্দিষ্ট কোনো কাজকে সম্পন্ন করে। প্রোগ্রাম সাধারণত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা হয় এবং কম্পাইল বা ইন্টারপ্রেট করে সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করা হয় যাতে কম্পিউটার সেটা বুঝতে পারে। তো প্রোগ্রাম অনেক কাজে ব্যবহৃত হয়, যেমন কোনো প্রবলেম সলভ করতে, যেমন ক্যালকুলেটরের প্রোগ্রাম ব্যবহার করা হয় ক্যালকুলেশনের কাজে, তারপর ডেটা প্রসেসিংয়ের জন্য প্রোগ্রাম ব্যবহার করা হয়। তো এরকম অনেক কাজে প্রোগ্রামের ব্যবহার করা হয়। তো এবার আমরা জানবো প্রোগ্রাম কোথায় স্টোর থাকে এবং কোথায় এক্সিকিউট হয়। প্রোগ্রামস আর স্টোরড অন ডিস্ক অর এসএসডিস। তো ডিস্ক এবং এসএসডিতে প্রোগ্রাম স্টোর থাকে। When a program runs, it is loaded into RAM for execution. তো যখন প্রোগ্রাম রান করে সেটা র্যামে এক্সিকিউশনের জন্য লোড হয়। Compilers. A compiler is a software program that translates high-level programming language like C, C++, Java into machine code or binary code so that the computer can execute it. তো কম্পাইলার হলো একটা সফটওয়্যার প্রোগ্রাম যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা কোডকে মেশিন কোডে রূপান্তর করে যাতে কম্পিউটার সেটা বুঝতে পারে এবং সেটাকে এক্সিকিউট করতে পারে। তো এবার এটার প্রসেস সম্পর্কে জানা যাক। প্রথমেই আছে সোর্স কোড, তারপর আছে কম্পাইলেশন, তারপর আছে এক্সিকিউশন। সোর্স কোড ইজ বেসিক্যালি যেটা প্রোগ্রামাররা লেখে সেটাই হচ্ছে সোর্স কোড, আর কম্পাইলেশন হচ্ছে সোর্স কোডকে এক্সিকিউটেবল ফরম্যাটে রূপান্তর করে। তারপর লাস্টে হয় এক্সিকিউশন। মেশিন কোড ইজ এক্সিকিউটেড বাই দ্য সিপিইউ। Software applications. Software applications are programs designed to perform specific tasks for users. তো সফটওয়্যার অ্যাপ্লিকেশন হলো এমন এক প্রোগ্রাম যা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি করা হয়। এগুলি সাধারণত ইউজার্সদের সুবিধার জন্য ডিজাইন করা হয় এবং বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট এসবে চালানো হয়। তো সফটওয়্যার অ্যাপ্লিকেশনস আবার অনেক ধরনের হয়, যেমন সিস্টেম সফটওয়্যার যেমন উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, যেগুলো ইনবিল্ট থাকে সিস্টেমের মধ্যে সেগুলোই। তারপর থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো আমাদের ইনস্টল করতে হয়, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স, মাইক্রোসফট এক্সেল, গুগল শিটস, অ্যাডোব ফটোশপ, ক্যানভা, গুগল ক্রোম, পাবজি, ফ্রি ফায়ার, হোয়াটসঅ্যাপ, জুম, যত সব আছে এই সমস্তগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর থাকে প্রোগ্রামিং সফটওয়্যার যেগুলো প্রোগ্রাম করতে ইউজ করা হয়, যেমন ভিএস কোড বা যেটাকে ভিজুয়াল স্টুডিও কোড বলে ফুল ফর্ম এটার, তারপর গিটহাব, গিট এইসব।
idea of algorithm, steps to solve logical and numerical problems, representation of algorithm, flowchart, pseudocode with examples. প্রথমেই জানা যাক অ্যালগরিদম সম্পর্কে। হোয়াট ইজ অ্যান অ্যালগরিদম? Algorithm is a step-by-step procedure to solve a problem in a finite number of steps. It is a well-defined sequence of instruction to perform a specific task. তো অ্যালগরিদম হচ্ছে ধাপে ধাপে সমস্যা সমাধানের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া, যা কিছু নির্দিষ্ট সংখ্যক ধাপেই শেষ হয়ে যায়। এটা একটা ওয়েল ডিফাইন্ড সিকোয়েন্স অফ ইনস্ট্রাকশন যা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে ব্যবহৃত হয়। তো এটা তো একটা ফর্মাল ডেফিনেশন হয়ে গেল, কিন্তু একদম সহজ ভাষায় বলতে গেলে কোনো একটা কাজ করতে গেলে না তার কিছু স্টেপ থাকে। যেমন ধরো তুমি ম্যাগি বানাবে, তো ম্যাগি বানানোর কিছু স্টেপ হচ্ছে তোমাকে একটা কোনো বাসন নিতে হবে, তার মধ্যে গরম জল ঢালতে হবে, তারপর সেখানে ম্যাগি মশলা দিতে হবে এবং ম্যাগিটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো এটা হচ্ছে ম্যাগি বানানোর অ্যালগরিদম। তো কোনো প্রবলেমকে সলভ করার জন্য যে স্টেপগুলো আমরা ব্যবহার করি সেইটাই হচ্ছে অ্যালগরিদম। আর অ্যালগরিদমে ফাইনাইট নাম্বার অফ স্টেপসই থাকে, এখানে আনলিমিটেড স্টেপস থাকতে পারে না। যেমন এখানে ম্যাগি বানানোর অ্যালগরিদমের এক্সাম্পল দেওয়া হলো, সেটা বানানোর জন্য কিছু স্টেপ হচ্ছে, প্রথমে একটা পাত্র নিতে হলো, তাতে গরম জল দিতে হলো, তারপর ম্যাগি মশলা দিতে হলো, তারপর ম্যাগি দিতে হলো। তো এই 4-5টা স্টেপস আছে। তো এইটা কিছু নির্দিষ্ট সংখ্যক স্টেপ, এটা ইনফাইনাইট নয়। তো সেরকম ফাইনাইট নাম্বার অফ স্টেপসই থাকে অ্যালগরিদমে, আর ওয়েল ডিফাইন্ড থাকে সেগুলো। তো আশা করছি অ্যালগরিদম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তুমি পেয়ে গেছো। এবার আসা যাক ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড অ্যালগরিদম। একটা ভালো অ্যালগরিদমের কী কী বৈশিষ্ট্য থাকে? নাম্বার 1, ওয়েল ডিফাইন্ড ইনপুটস অ্যান্ড আউটপুটস। অ্যালগরিদমের নির্দিষ্ট ইনপুট ও আউটপুট থাকতে হবে। নাম্বার 2, ডেফিনেটনেস। প্রতিটি ধাপ সুস্পষ্ট এবং নির্ভুল হতে হবে। নাম্বার 3, ফাইনাইটনেস। নির্দিষ্ট সংখ্যক ধাপের মধ্যে অ্যালগরিদম শেষ হতে হবে। নাম্বার 4, এফেক্টিভনেস। প্রতিটি ধাপ সহজ এবং কার্যকর হতে হবে। নাম্বার 5, জেনারেলাইজেশন। অ্যালগরিদম বিভিন্ন ধরনের ইনপুটের জন্য কাজ করতে সক্ষম হতে হবে। তো একটা ভালো অ্যালগরিদমের ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আমরা জেনে গেছি। এবার জানবো স্টেপস টু সলভ লজিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল প্রবলেম ইউজিং অ্যান অ্যালগরিদম। তো এর 6টা স্টেপ আছে। এর ফার্স্ট স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রবলেম, সমস্যাটিকে বোঝা এবং সমস্যাটি বিশ্লেষণ করা। স্টেপ নাম্বার 2 হচ্ছে ডিজাইনিং দ্য অ্যালগরিদম, অ্যালগরিদম ডিজাইন করা, মানে সমস্যাটিকে ছোট ছোট ধাপে বিভক্ত করা, মানে কাজের ধাপগুলোর কোনটার পর কোনটা হবে সেটাকে নির্ধারণ করা, তারপর ফ্লো চ্যাট বা সুডোকোড ব্যবহার করার পরিকল্পনা করা, এইসব। আর স্টেপ নাম্বার 3 হচ্ছে ডেভেলপিং দ্য অ্যালগরিদম, অ্যালগরিদম তৈরি করা, মানে ধাপগুলোকে লেখা, ধাপে ধাপে সমস্যার সমাধান প্রক্রিয়া গঠন করা। নাম্বার 4 হচ্ছে টেস্টিং অ্যান্ড ডিবাগিং, টেস্ট করা এবং ডিবাগ করা, স্যাম্পল ইনপুট দিয়ে অ্যালগরিদম পরীক্ষা করা, তারপর এক্সপেক্টেড আউটপুট আসছে কিনা সেটা যাচাই করা, ভুল থাকলে সেটা সংশোধন করা, এইসব। স্টেপ নাম্বার 5 হচ্ছে অপটিমাইজিং দ্য অ্যালগরিদম, অ্যালগরিদম অপটিমাইজ করা, অপ্রয়োজনীয় ধাপ বাদ দিয়ে দক্ষতা বৃদ্ধি করা, ভালো পদ্ধতি ব্যবহার করা, যেমন সার্চিং, শর্টিং, তারপর টাইম কমপ্লেক্সিটি বিবেচনা করা। আর স্টেপ নাম্বার 6 হচ্ছে ইমপ্লিমেন্টিং দ্য অ্যালগরিদম, অ্যালগরিদম বাস্তবায়ন, অ্যালগরিদমকে সি, পাইথন, জাভা ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা, প্রোগ্রাম ঠিকভাবে কাজ করছে কিনা সেটা যাচাই করা। তো এই 6টা স্টেপেই অ্যালগরিদমের সাহায্যে লজিক্যাল অ্যান্ড নিউমেরিক্যাল প্রবলেম সলভ করা হয়। কিছু এক্সাম্পল দিলে অ্যালগরিদমের ধারণাটা আরও বেশি স্পষ্ট হবে। যেমন এখানে রয়েছে অ্যালগরিদম টু ফাইন্ড দ্য সাম অফ 2 নাম্বারস। তো সাম অফ 2 নাম্বারস ফাইন্ড করতে হলে যে অ্যালগরিদমটা লাগবে সেটা হচ্ছে স্টার্ট, ইনপুট 2 নাম্বারস এ অ্যান্ড বি, কম্পিউট সাম ইকুয়াল টু এ প্লাস বি, ডিসপ্লে সাম, স্টপ। তো এই অ্যালগরিদমটার সাহায্যে আমরা সাম অফ 2 নাম্বারস ফাইন্ড করতে পারি। আর এর সুডোকোড পাশেই লেখা রয়েছে। সুডোকোড জিনিসটা কি এটা পরবর্তীকালে এই ভিডিওতেই জানতে পারবে, এখন শুধু জিনিসটা দেখে নাও, বোঝার দরকার নেই, খালি সুডোকোড এরকম হয়, এটা খালি দেখে নাও। আরও একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক, অ্যালগরিদম টু ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার অ্যামং 3 নাম্বারস। তো এর অ্যালগরিদমটা হচ্ছে স্টার্ট, ইনপুট 3 নাম্বারস এ, বি অ্যান্ড সি, if a greater than b and a greater than c then largest equal to a,
else if b greater than a and b greater than c then largest equal to b, else largest equal to c, display largest, stop। তো লার্জেস্ট নাম্বার অ্যামং 3 নাম্বার ফাইন্ড করার অ্যালগোরিদম হচ্ছে এটা, এর সুডোকোড পাশেই লেখা রয়েছে। তো এখান থেকে বুঝতেই পারছো এইভাবে অ্যালগোরিদম লেখা হয়। এবার আসা যাক অ্যালগোরিদম রিপ্রেজেন্টেশন নিয়ে। অ্যালগোরিদমকে দুইভাবে রিপ্রেজেন্ট করা হয়, একটা ফ্লো চার্টের মাধ্যমে আর একটা সুডোকোডের মাধ্যমে। ফ্লো চার্টস হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর সুডোকোড হচ্ছে টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন। প্রথমেই ফ্লো চার্ট সম্পর্কে জানা যাক। আ ফ্লো চার্ট ইজ এ ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যালগোরিদম ইউজিং ডিফারেন্ট সিম্বলস। তো বিভিন্ন ধরনের সিম্বল ইউজ করে অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করা হয় ফ্লো চার্টের মাধ্যমে। ফ্লো চার্টে কী কী সিম্বল ব্যবহার করা হয় এবং তার কী মিনিং থাকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ওভাল সিম্বল ব্যবহার করা হয় স্টার্ট বা এন্ড বোঝাতে, প্যারালেলোগ্রাম ব্যবহার করা হয় ইনপুট বা আউটপুট বোঝাতে, রেক্ট্যাঙ্গেল ব্যবহার করা হয় প্রসেস, ক্যালকুলেশন, অ্যাসাইনমেন্ট এটসেট্রা বোঝাতে, ডায়মন্ড ব্যবহার করা হয় ডিসিশন, ইফ এলস লুপস এইসব বোঝাতে, আর অ্যারোস ব্যবহার করা হয় ফ্লো অফ এক্সিকিউশন বোঝাতে। তো ফ্লো চার্টকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক। ফ্লো চার্ট ফর ফাইন্ডিং দ্য সাম অফ টু নাম্বারস। প্রবলেম, টেক টু নাম্বারস অ্যাজ ইনপুট, অ্যাড দেম অ্যান্ড ডিসপ্লে দ্য রেজাল্ট। এর ফ্লো চার্ট হচ্ছে স্টার্ট, ইনপুট এ বি, সি ইকুয়াল টু এ প্লাস বি, আউটপুট সি, এন্ড। তো এর ফ্লো চার্ট হচ্ছে এটা, আর এর ইকুইভ্যালেন্ট সি প্রোগ্রাম হচ্ছে এটা। এই হ্যাশ ইনক্লুড stdio.h, int main, printf, scanf, তারপর রিটার্ন 0, %d, এইসব জিনিসগুলো কেন ব্যবহার করা হচ্ছে এইসব সম্পর্কে যদি তুমি প্রোগ্রামে কিছুই না জেনে থাকো তো এইগুলো বুঝতে পারবে না, খুব স্বাভাবিক জিনিস এটা। এখন খালি জেনে নাও যে এরকম কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, প্রোগ্রামিং লেখা হয়, এটা শুধু একটু মানে দেখে নাও, জাস্ট কিছু মাথায় ঢোকানোর দরকার নেই। পরবর্তীতে যেই ইউনিটগুলো পড়ানো হবে সেখানে এইগুলোর কেন ইউজ করা হয় এবং এইগুলো সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। এখন শুধু জেনে নাও যে এই প্রোগ্রামিং এরকম টাইপের দেখতে হয়, বাস এইটুকুই। এবার জানা যাক সুডোকোড সম্পর্কে। সুডোকোড ইজ আ হাই লেভেল ডেসক্রিপশন অফ অ্যান অ্যালগোরিদম ইউজিং সিম্পল ইংলিশ লাইক স্টেটমেন্টস। তো সুডোকোড সহজ ও সংক্ষিপ্ত ভাষায় লেখা এমন এক নির্দেশনা যা প্রোগ্রামের মূল কাঠামো বোঝাতে সাহায্য করে, আর সুডোকোড সিম্পল ইংলিশ লাইক স্টেটমেন্ট ইউজ করেই লেখা হয়। এবার একটা এক্সাম্পল নিয়ে সুডোকোডকে বোঝা যাক। সুডোকোড ফর ফাইন্ডিং ফ্যাক্টোরিয়াল। প্রবলেম, ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ আ গিভেন নাম্বার। এর সুডোকোড হচ্ছে বিগিন, প্রিন্ট এন্টার এ নাম্বার, রিড এন, সেট ফ্যাক্ট ইকুয়াল টু 1 ফর আই ফ্রম 1 to n, ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট। আর এখানে যে স্টারটা রয়েছে এটা মাল্টিপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। তারপর রয়েছে আই, এন্ড ফর প্রিন্ট ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্ট এন্ড। তো এটার সুডোকোড হচ্ছে এটা, আর এর ইকুইভ্যালেন্ট সি প্রোগ্রাম হচ্ছে এটা। তো এই সি প্রোগ্রামটা এখন শুধুমাত্র দেখে নাও যে এরকম টাইপের সি প্রোগ্রাম দেখতে লাগে, এরকমভাবে লেখা হয়। এইগুলো কিভাবে লেখা হচ্ছে সেই জিনিসগুলো পরবর্তী ইউনিটে তুমি জানতেই পারবে, এখন অত সব বোঝার দরকার নেই। এখন শুধু দেখে নাও যে প্রোগ্রামিং এরকম টাইপের হয়, সি প্রোগ্রামিংয়ে এইরকম টাইপের দেখতে হয়, বাস এটুকুই। From algorithms to program source code, variables with data types, variables and memory location, syntax and logical errors in compilation, object and executable code. From algorithms to programs. Programming is the process of converting an algorithm into a program that a computer can execute. তো প্রোগ্রামিং হচ্ছে অ্যালগোরিদমকে প্রোগ্রামে কনভার্ট করার একটা প্রসেস যেটাকে একটা কম্পিউটার এক্সিকিউট করতে পারে। তারপর আছে অ্যালগোরিদম অ্যান্ড ইটস রোল ইন প্রোগ্রামিং। অ্যালগোরিদম এবং প্রোগ্রামিংয়ে তার রোল। An algorithm is a step-by-step procedure to solve a specific problem. একটি অ্যালগোরিদম হলো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য স্টেপ বাই স্টেপ নির্দেশনা। It is written in a human readable form before converting it into a program. এটি মানুষের জন্য বোঝার উপযোগীভাবে লেখা হয় যা পরে প্রোগ্রামে কনভার্ট করা হয়। পরবর্তী টপিক হচ্ছে সোর্স কোড। Source code is the set of human readable instruction written in a programming language that defines the logic and behavior of a program. It is later converted into machine code by a compiler or interpreter so that a computer can execute it.
তো সোর্স কোড হলো এমন একটি প্রোগ্রামের সেট যা মানুষের জন্য পাঠযোগ্য, মানে মানুষ সেটা পড়তে পারে, এবং এটা কোনো প্রোগ্রামিং ভাষায় লেখা হয়। এরপরে কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করে মেশিন করে রূপান্তরিত করা হয় সেটাকে, যাতে কম্পিউটার সেটাকে কার্যকর করতে পারে। সোর্স কোডের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ইট ইজ রিটেন ইন আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা হয়, যেমন সি, পাইথন, জাভা এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এটাকে লেখা হয়। তারপর হচ্ছে রিডেবল অ্যান্ড মডিফায়েবল, সহজে পড়া এবং পরিবর্তন করা যায়। যদি ডেভেলপাররা কোনো কোডকে এডিট করে ইমপ্রুভ করতে চায় তো সেটাকে রিডেবল এবং মডিফায়েবল দুটোই হতে হবে। তারপর আছে ফলোজ সিনট্যাক্স রুলস, নির্দিষ্ট সিনট্যাক্স অনুসরণ করে। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই নিজস্ব নিয়ম থাকে, তো সেই নিয়মটা অনুসরণ করে। এরপরে রয়েছে নিডস টু বি কম্পাইলড অর ইন্টারপ্রিটেড, কম্পাইল বা ইন্টারপ্রেট করা প্রয়োজন। এটি মেশিন কোডে রূপান্তরিত না হলে সরাসরি চালানো যায় না। তো সোর্স কোডের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে গেছি, এবার জানবো হাউ সোর্স কোড ওয়ার্কস, সোর্স কোড কিভাবে কাজ করে। এর ফার্স্ট স্টেপ হচ্ছে রাইটিং, প্রোগ্রামাররা সোর্স কোড লেখে কোনো টেক্সট এডিটর বা আইডিইতে। তার পরবর্তী স্টেপ হচ্ছে সেভিং, সোর্স কোডটি নির্দিষ্ট ফাইল এক্সটেনশন সহ সংরক্ষণ করা হয়। নেক্সট স্টেপ হচ্ছে কম্পাইলিং বা ইন্টারপ্রেটিং, সোর্স কোডটি কম্পাইলার বা ইন্টারপ্রেটার দ্বারা মেশিন কোডে রূপান্তর করা হয়। এবং লাস্ট স্টেপ হচ্ছে এক্সিকিউশন, মেশিন কোডটি কম্পিউটারের প্রসেসর দ্বারা চালনা করা হয় এবং নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। সোর্স কোড আবার দুই টাইপের হয়, হাই লেভেল সোর্স কোড এবং লো লেভেল সোর্স কোড। হাই লেভেল সোর্স কোড উচ্চ স্তরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি, পাইথন, জাভা এইসবে লেখা হয়। মানুষ এটাকে পড়তে পারে এবং সহজে বুঝতে পারে। এটাকে কম্পাইল বা ইন্টারপ্রেট করার প্রয়োজন হয়। আর লো লেভেল সোর্স কোড অ্যাসেম্বলি বা মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা হয়, সরাসরি হার্ডওয়্যারের সাথে কাজ করে, আর এটা পড়তে কঠিন হলেও বেশি পারফরমেন্স বা নিয়ন্ত্রণ প্রদান করে। এবার সোর্স কোডের কম্পাইলেশন প্রসেস সম্পর্কে জানা যাক। এটা 4টা স্টেপের হয়। ফার্স্ট স্টেপ প্রি প্রসেসিং, সেকেন্ড স্টেপ কম্পাইলেশন, থার্ড স্টেপ অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে রূপান্তরিত করা হয় এটাতে, এবং লাস্ট স্টেপ হচ্ছে লিঙ্কিং, প্রয়োজনীয় লাইব্রেরি যুক্ত করে একটি এক্সিকিউটেবল ফাইল তৈরি করা হয়। ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস, হোয়াট ইজ আ ভেরিয়েবল? ভেরিয়েবল কি? আ ভেরিয়েবল ইজ আ নেমড মেমোরি লোকেশন ইউজ টু স্টোর ডেটা। দ্য ভ্যালু অফ আ ভেরিয়েবল ক্যান চেঞ্জ ডিউরিং দ্য এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম। তো ভেরিয়েবল হলো একটি নির্দিষ্ট নামের মেমোরি লোকেশন যেটা ডেটা সংরক্ষণ করে। প্রোগ্রাম চলাকালীন ভেরিয়েবলের মান পরিবর্তিত হতে পারে। ভেরিয়েবল নামকরণের কিছু রুলস আছে, যেমন প্রথম রুল, মাস্ট স্টার্ট উইথ আ লেটার অর অ্যান আন্ডারস্কোর। কোনো লেটার বা আন্ডারস্কোর দিয়ে এটাকে স্টার্ট হতে পারে। লেটার মানে বড় অক্ষরের A to Z হতে পারে, আর ছোট অক্ষরের A to Z হতে পারে। সেকেন্ড রুল হচ্ছে ক্যানট বি আ কিওয়ার্ড, কোনো কিওয়ার্ড হলে চলবে না। কিওয়ার্ড মানে প্রোগ্রামিং ক্ষেত্রে ইন্ট, ফ্লোট এই সব জিনিসগুলোকে কিওয়ার্ড বলে, তো এগুলো হলে চলবে না। থার্ড রুল হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের AGE এজ, আর প্রথম অক্ষরটা যদি বড় হাতের A দিয়ে লেখা হয় সেই এজ, দুটো জিনিস কিন্তু এখানে আলাদা বলে গণ্য করা হবে। ফোর্থ রুল হচ্ছে নো স্পেসেস অর স্পেশাল ক্যারেক্টার্স এক্সেপ্ট আন্ডারস্কোর, কোনো রকম স্পেস বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না আন্ডারস্কোর ছাড়া। Variables and data types. Data types in programming. Data types define the types of data a variable can store. তো ডেটা টাইপ নির্ধারণ করে একটি ভেরিয়েবল কী ধরনের মান সংরক্ষণ করতে পারে। তো এর 3টে টাইপস আছে। প্রিমিটিভ ডেটা টাইপ, এগুলি বেসিক ডেটা টাইপ, আর ডিরাইভড ডেটা টাইপস, যেগুলি প্রাথমিক ডেটা টাইপস থেকেই তৈরি করা হয়। আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস, এটা প্রোগ্রামাররা নিজস্ব ডেটা টাইপ তৈরি করতে পারে এখানে। প্রিমিটিভ ডেটা টাইপসের মধ্যে থাকে ইন্টিজার, যাকে শর্টে INT ইন্ট লেখা হয়, এটা হোল নাম্বার স্টোর করতে ব্যবহার করা হয়। এর এক্সাম্পল হচ্ছে INT এজ ইকুয়াল টু 20। তারপর থাকে ফ্লোট, এটা ডেসিমেল নাম্বার স্টোর করে সিঙ্গেল প্রেসিজন হলে, যেমন ফ্লোট পাই ইকুয়াল টু 3.14। তারপর থাকে ডাবল, এটাও ডেসিমেল নাম্বারে স্টোর করে, যদি ডাবল প্রেসিজন হয় তখন। ডাবল প্রাইস ইকুয়াল টু 99.99, এটার এক্সাম্পল। তারপর থাকে ক্যারেক্টার, যেটাকে শর্টে CHAR লেখা হয়, এটা সিঙ্গেল ক্যারেক্টার স্টোর করে, যেমন CHAR গ্রেড ইকুয়াল টু A।
তারপর থাকে বুলিয়ান, যাকে শর্টে BOOL লেখা হয়। এটা ট্রু অর ফলস ভ্যালুসকে স্টোর করে। যার এক্সাম্পল হচ্ছে BOOL ইজ অ্যাডাল্ট ইকুয়াল টু ট্রু। এরপর আসা যাক ডেরাইভ ডেটা টাইপস নিয়ে। ডেরাইভ ডেটা টাইপসের ডেটা টাইপগুলি হচ্ছে অ্যারে, যেটা সেম টাইপের মাল্টিপল ভ্যালু স্টোর করে। তারপর আছে পয়েন্টার, যেটা মেমোরি অ্যাড্রেস স্টোর করে। তারপর থাকে স্ট্রিং, যেটা একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে স্টোর করে। এবং লাস্টে আছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপস। এর ডেটা টাইপগুলি হলো স্ট্রাকচার, ইউনিয়ন, এনুমেরেশন, এইসব। Variables and memory locations. Memory location of a variable. Each variable is stored in a unique memory address in RAM. The memory address of a variable can be found using the address of operator. প্রতিটি ভেরিয়েবল একটি ইউনিক মেমোরি লোকেশনে সংরক্ষিত হয় এবং অ্যাড্রেস অফ অপারেটর ব্যবহার করে ভেরিয়েবলের মেমোরি লোকেশন জানা যায়। হাউ ভেরিয়েবলস আর স্টোরড ইন মেমোরি। The compiler allocates a specific amount of memory for each variable based on its data type. কম্পাইলার প্রতিটি ভেরিয়েবলের জন্য নির্দিষ্ট ডেটা টাইপ অনুযায়ী মেমোরি ঠিক করে। এক্সাম্পল কোড ফর মেমোরি অ্যাড্রেস তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এইটা একটু ভালোভাবে দেখে নাও কোডটা। সিনট্যাক্স অ্যান্ড লজিক্যাল এরর্স ইন কম্পাইলেশন। তো প্রোগ্রামিংয়ে দুই টাইপের এরর হয়, একটা সিনট্যাক্স এরর এবং একটা লজিক্যাল এরর। সিনট্যাক্স এরর্স অকার হোয়েন দ্য কোড ভায়োলেটস দ্য গ্রামার রুল অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিনট্যাক্স এরর তখন হয় যখন কোডটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম অনুসরণ করে না। কম্পাইলার এই এররটি আইডেন্টিফাই করতে পারে এবং প্রোগ্রাম চালানো বন্ধ করে দেয়। সিনট্যাক্স এরর আসার কারণগুলি হলো মিসিং সেমিকোলন, ইনকারেক্ট ভেরিয়েবল ডিক্লারেশন, মিসম্যাচড প্যারেন্থেসিস, ব্র্যাকেটস অর ব্রেসেস, ইউজিং অ্যান আনডিক্লেয়ার্ড ভেরিয়েবল, এইসব। এরপর আসা যাক লজিক্যাল এরর্স নিয়ে। লজিক্যাল এরর্স অকার হোয়েন দ্য প্রোগ্রাম রানস উইদাউট ক্র্যাশিং বাট গিভস ইনকারেক্ট আউটপুট ডিউ টু ইনকারেক্ট লজিক। লজিক্যাল এরর তখন হয় যখন প্রোগ্রাম কম্পাইল অ্যান্ড রান তো করে কিন্তু ভুল আউটপুট দেয়। কম্পাইলার এই ভুলটাকে শনাক্তই করতে পারে না, তাই প্রোগ্রামারকে নিজেকে এই ভুলটা খুঁজে বার করতে হয় এবং সেটাকে ফিক্স করতে হয়। লজিক্যাল এররের অনেক কারণ হতে পারে, যেমন ভুল অপারেটর ব্যবহার করা, ভুল লুপ বা কন্ডিশন ইউজ করা, তারপর ভুল ফর্মুলা প্রয়োগ করা, এইসব। অবজেক্ট কোড অ্যান্ড এক্সিকিউটেবল কোড। প্রথমেই আসা যাক অবজেক্ট কোড নিয়ে। অবজেক্ট কোড ইজ দ্য মেশিন ট্রান্সলেটেড ভার্সন অফ সোর্স কোড জেনারেটেড বাই দ্য কম্পাইলার। ইট ইজ নট ফুললি এক্সিকিউটেবল বিকজ ইট ডিপেন্ডস অন এক্সটার্নাল লাইব্রেরিজ অ্যান্ড আদার কোড। অবজেক্ট কোড হলো মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করা একটা কোড যা কম্পাইলারের মাধ্যমে তৈরি। এটি সম্পূর্ণ কার্যকর নয় কারণ এটি বিভিন্ন লাইব্রেরি এবং অন্যান্য কোডের উপর নির্ভর করে। এরপর আসা যাক এক্সিকিউটেবল কোড নিয়ে। এক্সিকিউটেবল কোড ইজ দ্য ফাইনাল মেশিন কোড দ্যাট ক্যান রান ডাইরেক্টলি অন দ্য কম্পিউটার। ইট ইজ ক্রিয়েটেড বাই আ লিঙ্কার হুইচ কম্বাইন্স অবজেক্ট কোড উইথ নেসেসারি লাইব্রেরিজ। এক্সিকিউটেবল কোড হলো ফাইনাল মেশিন কোড যা সরাসরি কম্পিউটারে চালানো যায়। এটি লিঙ্কার দ্বারা অবজেক্ট কোড এবং লাইব্রেরিগুলিকে একত্রিত করে তৈরি করা হয়। ইউনিট 2 অ্যারিথমেটিক এক্সপ্রেশন অ্যান্ড প্রেসিডেন্স। প্রথমেই জানা যাক অ্যারিথমেটিক এক্সপ্রেশন সম্পর্কে। হোয়াট ইজ অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন? অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন ইজ আ কম্বিনেশন অফ অপারেন্টস অ্যান্ড অপারেটরস দ্যাট আর ইউজ টু পারফর্ম ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস। তো একটি অ্যারিথমেটিক এক্সপ্রেশন হলো অপারেন্ট এবং অপারেটরের সমন্বয়ে গঠিত যা গণনা করতে ব্যবহৃত হয়। এই অপারেন্ট বলতে সংখ্যা বা ভেরিয়েবলকে বোঝায়, আর অপারেটর হচ্ছে প্লাস মাইনাস এইসব সাইনগুলোকে অপারেটর বলে। এবার দেখে নেওয়া যাক সি প্রোগ্রামিংয়ে আমরা কোন কোন অপারেটর ইউজ করি। প্রথমে আছে অ্যাডিশন, যেটাকে প্লাস সিম্বল দিয়ে ডিনোট করা হয়। এটা দুটো ভ্যালুসকে অ্যাড করতে ব্যবহার করা হয়। এক্সাম্পল হচ্ছে 5 + 3 = 8। এইভাবে এটাকে ইউজ করা হয়। তারপর আছে সাবস্ট্রাকশন, যেটাকে মাইনাস সিম্বল দিয়ে ডিনোট করা হয়। এটা একটা ভ্যালু থেকে অন্য ভ্যালুকে মাইনাস করতে ব্যবহার করা হয়, যেমন 5 - 3 = 2। তারপর আছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনকে স্টার সিম্বল দিয়ে ডিনোট করা হয় এবং এটা দুটো ভ্যালুকে মাল্টিপ্লাই করতে ব্যবহার করা হয়, যেমন আমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ইনটু সিম্বল ইউজ করি, এইখানে সি প্রোগ্রামের ক্ষেত্রে সেই একই কাজ স্টার সিম্বল করে। তো 5 × 3 যেরকম ম্যাথামেটিক্সে 15 হয়, এখানেও সেরকমই, খালি এখানে ইনটুর জায়গায় স্টার ইউজ করা হয়।
নেক্সট আছে ডিভিশন। ডিভিশনকে একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ডিনোট করা হয়। এর কাজ হচ্ছে কোনো একটা ভ্যালুকে অন্য ভ্যালু দিয়ে ডিভাইড করা। তো যেমন 10/2 = 5, যেমন ভাগ নর্মাল আমরা করি সেটার এখানেও সেই একই কাজ ডিভিশনের। তো প্লাস মাইনাস তো সেম টু সেম ম্যাথামেটিক্সে যেরকম হয় এই সি প্রোগ্রামিংও সেই কাজ, খালি মাল্টিপ্লিকেশনকে ইনটুর জায়গায় এখানে স্টার দিয়ে বোঝানো হয়, আর ডিভিশনকে ওখানে ম্যাথামেটিক্সে ভাজিত চিহ্ন দেওয়া হয় বা এরকম স্ল্যাশও দেওয়া হয়, আর এখানে শুধুমাত্র স্ল্যাশ দিয়ে বোঝানো হয়। এবং সবার শেষে আছে মডিউলাস। মডিউলাসকে এরকম পার্সেন্টেজের সিম্বল দিয়ে ডিনোট করা হয়। কোনো ভাগ করার পর যেই ভাগশেষটা থাকে সেটাকে এখানে বোঝানো হয় মডিউলাস দিয়ে। যেমন এক্সাম্পলে দেখতে পাচ্ছ 10 মডিউলাস 3 = 1, মানে 3 × 3 9, 10 থেকে 9 মাইনাস করলে হয় 1। তো সি প্রোগ্রামিংয়ে যেসব অ্যারিথমেটিক অপারেটর আছে সেগুলো সম্পর্কে তুমি জেনে গেছো। এরপর নেক্সট টপিকে যাওয়া যাক। Precedence and associativity of operators. When multiple operators appear in an expression, precedence determine which operator is evaluated first. If two operators have the same precedence, associativity determines the order of evaluation. অ্যারিথমেটিক এক্সপ্রেশনে যদি একাধিক অপারেটর থাকে তবে কোন অপারেটর আগে কার্যকর হবে সেটা প্রেসিডেন্স দ্বারা নির্ধারিত হয়। আর যদি দুটো অপারেটরেরই সেম প্রেসিডেন্স থাকে তাহলে অ্যাসোসিয়েটিভিটি ডিটারমাইন করে অর্ডার অফ এভলিউশনটাকে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে অপারেটর প্রেসিডেন্স টেবিল। এই টেবিলটা তোমরা দেখে নেবে। আর তার নিচে রয়েছে অ্যাসোসিয়েটিভিটি রুলস। এর দুটো রুলস রয়েছে, লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটি আর রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটি। লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভিটিতে অপারেটর উইথ দ্য সেম প্রেসিডেন্স আর এভ্যালুয়েটেড ফ্রম লেফট টু রাইট, আর রাইট টু লেফট অ্যাসোসিয়েটিভিটিতে সাম অপারেটরস আর এভ্যালুয়েটেড ফ্রম রাইট টু লেফট। সি প্রোগ্রামিংয়ে যেসব অপারেটর প্রেসিডেন্স থাকে সেই প্রেসিডেন্স লেভেলটা হাইয়েস্ট থেকে লোয়েস্ট পর্যন্ত এই টেবিলটার মাধ্যমে দেখে নিতে পারো। এই টেবিলটাতে প্রেসিডেন্স লেভেল, অপারেটরস, অ্যাসোসিয়েটিভিটি খুব সুন্দরভাবে দেওয়া আছে। এটা দেখি তোমরা সব বুঝে যাবে। ইউনিট 3, কন্ডিশনাল ব্রাঞ্চিং অ্যান্ড লুপস। Writing and evaluation of conditionals and consequent branching. Introduction to conditional statements. Conditional statements allow a program to make decisions based on certain conditions. These conditions are usually expressions that evaluate to either true or false. Based on the results, the program executes specific blocks of code. তো কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে এমন একটা মেকানিজম যেটার মাধ্যমে প্রোগ্রাম একটা নির্দিষ্ট কন্ডিশনের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় যে কোন কোড ব্লক রান করবে। কন্ডিশন ট্রু হলে একরকম কাজ হবে আর ফলস হলে অন্য কাজ হবে। এবার জানা যাক টাইপস অফ কন্ডিশনাল স্টেটমেন্টস ইন সি। সি প্রোগ্রামিংয়েতে বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে। তো সি প্রোগ্রামিংয়ে বিভিন্ন ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, যেমন ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, নেস্টেড ইফ স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, এইসব। প্রথমেই ইফ স্টেটমেন্ট সম্পর্কে জানা যাক। শুধুমাত্র কন্ডিশন যখন ট্রু হবে তখনই কোড ব্লক এক্সিকিউট হবে ইফ স্টেটমেন্টে। এখানে ইফ তারপরে ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লেখা থাকে। তো এখানে যদি কন্ডিশন ট্রু হয় তাহলেই কোডটা রান করে। এক্সাম্পল হচ্ছে ইন্ট নাম = 10। তো ইফ নাম ইজ গ্রেটার দ্যান 0, তারপর প্রিন্টএফ নাম্বার ইজ পজিটিভ। যদি নাম্বারটা 0 থেকে বেশি হয় তাহলেই নাম্বার ইজ পজিটিভ প্রিন্ট হবে। নেক্সট আছে ইফ এলস স্টেটমেন্ট। যদি ইফের কন্ডিশন ফলস হয় তাহলে এলস ব্লক রান করবে। প্রথমে ইফ দিয়ে তারপর কন্ডিশনটা লেখা থাকে, যদি এটা ট্রু হয় তাহলে কোডটা চলবে, তারপর এলস লেখা থাকে, যদি কন্ডিশন ফলস হয় তবে এই কোডটা চলবে। এক্সাম্পল হচ্ছে ইন্ট নাম = -5, ইফ নাম ইজ গ্রেটার দ্যান 0, প্রিন্টএফ নাম্বার ইজ পজিটিভ, এলস প্রিন্টএফ নাম্বার ইজ নট পজিটিভ। যেহেতু নাম্বারটা নেগেটিভ আছে তাই নাম্বার ইজ নট পজিটিভ প্রিন্ট হবে এখানে। তারপর আছে ইফ এলস স্টেটমেন্ট। একাধিক কন্ডিশন চেক করতে চাইলে ইফ এলস স্ট্রাকচার ব্যবহার করা হয়। প্রথমে ইফ লেখা হয়, তারপর ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন 1 লেখা হয়। কন্ডিশন 1 সত্য হলে এই কোডটা চলবে। এলস ইফ কন্ডিশন 2 লেখা হয়, কন্ডিশন 2 সত্য হলে এই কোডটা চলবে। তারপর লেখা হয় এলস, কোনো কন্ডিশনই যদি সত্য না হয় তাহলে এই কোডটা চলবে। এক্সাম্পল হচ্ছে ইন্ট নাম = 0, ইফ নাম গ্রেটার দ্যান 0, প্রিন্টএফ পজিটিভ নাম্বার,
এলস ইফ নাম লেস দ্যান 0 প্রিন্ট এফ নেগেটিভ নাম্বার, এলস প্রিন্ট 0। এই কোড চেক করবে নাম পজিটিভ, নেগেটিভ নাকি 0। তারপর আছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। একটা ইফের ভেতরে আরেকটা ইফ থাকলে তাকে নেস্টেড ইফ বলে। এক্সাম্পল হচ্ছে ইন্ট নাম ইকুয়াল টু 10 ইফ নাম গ্রেটার দ্যান 0 ইফ নাম %2 ইকুয়াল টু 0। এই পার্সেন্টেজটাকে মডিউলাস অপারেটর বলে, আর এই ইকুয়াল টুকে ইকুয়ালিটি অপারেটর বলে। এটা দুটো ভ্যালুকে কম্পেয়ার করে এবং চেক করে যে দুটো ইকুয়াল কিনা। তারপর থাকে প্রিন্ট এফ পজিটিভ ইভেন নাম্বার। যদি নাম্বার পজিটিভ এবং জোড় সংখ্যা হয় তাহলে পজিটিভ ইভেন নাম্বার প্রিন্ট হবে। তারপর আছে সুইচ স্টেটমেন্ট। যখন একটা ভেরিয়েবল নির্দিষ্ট কিছু ভ্যালু নিতে পারে তখন সুইচ ব্যবহার করা ভালো। এটি একাধিক ইফ এলস ইফের বিকল্প। সুইচ ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবল কেস ভ্যালু 1, যদি ভেরিয়েবলের মান ভ্যালু 1 হয় তাহলে এই কোডটা চলবে। তারপর ব্রেক কেস ভ্যালু 2, যদি ভেরিয়েবলের মান ভ্যালু 2 হয় তাহলে এই কোড চলবে। তারপর ব্রেক ডিফল্ট, যদি কোনো কেস মিলে না যায় তাহলে এই কোড চলবে। এক্সাম্পল হচ্ছে ইন্ট ডে ইকুয়াল টু 3 সুইচ ব্র্যাকেটের মধ্যে ডে কেস 1 প্রিন্ট এফ মানডে ব্রেক কেস 2 প্রিন্ট এফ টিউসডে ব্রেক কেস 3 প্রিন্ট এফ ওয়েন্সডে ব্রেক ডিফল্ট প্রিন্ট ইনভ্যালিড ডে। যেহেতু ডে ইকুয়াল টু 3 তাই ওয়েন্সডে প্রিন্ট হবে এখানে। Consequent branching. Branching refers to changing the flow of execution based on conditions. It allows the program to take different execution paths. কোনো কন্ডিশনের উপর ভিত্তি করে প্রোগ্রামের এক্সিকিউশন পাথ পরিবর্তন করাকে ব্রাঞ্চিং বলে। এটা দুই টাইপের হয়, আনকন্ডিশনাল ব্রাঞ্চিং আর কন্ডিশনাল ব্রাঞ্চিং। আনকন্ডিশনাল ব্রাঞ্চিংয়ে গোটো স্টেটমেন্ট ইউজ করা হয়, এটা সাধারণত রেকমেন্ড করা হয় না। আর কন্ডিশনাল ব্রাঞ্চিংয়ে ইফ এলস অ্যান্ড সুইচ স্টেটমেন্ট ইউজ করা হয়। তো আশা করছি রাইটিং অ্যান্ড এভলিউশন অফ কন্ডিশনালস অ্যান্ড কনজিকুয়েন্ট ব্রাঞ্চিং সম্পর্কে একটা ধারণা তুমি পেয়ে গেছো। কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে জানাতে পারো। এর দ্বিতীয় পার্ট ইটারেশন অ্যান্ড লুপস, এই টপিকটা সম্পর্কে আলোচনা করা হবে। Iteration and loops. What is iteration? Iteration means repeating a task multiple times. In programming, when we need to execute a block of code multiple times, we use loops. ইটারেশন মানে কোনো কাজ বারবার করা। প্রোগ্রামিংয়ে যখন একই কাজ একাধিকবার করতে হয় তখন লুপস ব্যবহার করি আমরা। এর এক্সাম্পল হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত নাম্বার প্রিন্ট করা, কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করা, লিস্টের সব উপাদান প্রিন্ট করা, এইসব। এবার জানা যাক টাইপস অফ লুপস ইন সি প্রোগ্রামিংয়ে 3 ধরনের লুপস আছে, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। প্রথমেই ফর লুপ সম্পর্কে জানা যাক। যখন কতবার লুপ চলবে তা আগে থেকেই জানা থাকে তখন ফর লুপ ব্যবহার করা হয়। তো ফর লুপের একটা এক্সাম্পল থেকে বোঝা যাক, যেটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করা। এর কোডটা হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio.h int মেন ফর ব্র্যাকেটের মধ্যে int I ইকুয়াল টু 1 I লেস দ্যান ইকুয়াল টু 10 I প্লাস প্লাস, তারপর প্রিন্ট এ %d I রিটার্ন 0। তো এখানে যে int I ইকুয়াল টু 1 রয়েছে এটা দিয়ে বোঝায় যে লুপের শুরুতে I এর মান 1 সেট করা হচ্ছে। আর তারপরে যে রয়েছে I লেস দ্যান ইকুয়াল টু 10, এটা দিয়ে বোঝায় যতক্ষণ I 10-এর থেকে কম বা সমান হবে ততক্ষণ লুপ চলবে। আর এই যে I প্লাস প্লাস রয়েছে এটা তো বলছে যে প্রতিটি ইটারেশনে I এর মান 1 ঘর করে বাড়বে। তারপর আছে হোয়াইল লুপ। যখন আমরা জানি না যে লুপটা কতবার রান করবে তখন হোয়াইল লুপ ব্যবহার করা হয়। এর এক্সাম্পল হচ্ছে প্রিন্টিং নাম্বার ফ্রম 1 to 10। এর কোডটা হচ্ছে ইনক্লুড stdio.h int main int I ইকুয়াল টু 1 হোয়াইল ব্র্যাকেটের মধ্যে I লেস দ্যান ইকুয়াল টু 10 প্রিন্ট এফ তারপর %d I প্লাস প্লাস রিটার্ন 0। এই কোডটা হচ্ছে এটার এক্সাম্পল। তারপর আছে ডু হোয়াইল লুপ। আর ডু হোয়াইল লুপ এক্সিকিউটস অ্যাটলিস্ট 1 বিফোর চেকিং দ্য কন্ডিশন। এর এক্সাম্পল হচ্ছে প্রিন্টিং নাম্বার ফ্রম 1 to 10। এর কোডটা হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio.h int main int I ইকুয়াল টু 1 ডু প্রিন্ট এফ %d I প্লাস প্লাস while I লেস দ্যান ইকুয়াল টু 10 রিটার্ন 0। তো এটা ছিল ডু হোয়াইল লুপের একটা এক্সাম্পল।
এরপর জানা যাক লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট যেমন ব্রেক স্টেটমেন্ট, কন্টিনিউয়াস স্টেটমেন্ট এগুলি মেনলি হয়। এছাড়া গোটো স্টেটমেন্টও আছে যেটাকে অ্যাভয়েড করাই ভালো। গোটো স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামের কোনো অংশে জাম্প করে যাওয়া যায়, কিন্তু এতে প্রোগ্রামের জটিলতা বাড়ে, তাই এটাকে অ্যাভয়েড করাই ভালো, ব্যবহার না করাই ভালো। তো মেন তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউয়াস স্টেটমেন্ট সম্পর্কে। ব্রেক স্টেটমেন্টে লুপের ভেতরে ব্রেক দিলে লুপ তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায়। এর এক্সাম্পল তুমি নিচে দেখতেই পাচ্ছ, এই এক্সাম্পলটা দেখলে তোমার ধারণা আরও বেশি স্পষ্ট হবে। আর কন্টিনিউ স্টেটমেন্টে কন্টিনিউস কিপস দ্য কারেন্ট ইটারেশন অ্যান্ড মুভস টু দ্য নেক্সট ওয়ান। এর এক্সাম্পলটা দেখে নাও, তাহলে তোমার ধারণাটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। আর কখন কোন লুপটা ইউজ করতে হয় সেটার জন্য এই সুন্দর টেবিলটা রয়েছে, এই টেবিলে সব লেখা আছে। এইটার তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো, এটা তোমাদের কাজে লাগবে। আর লুপসের প্র্যাকটিক্যাল ইউজ জানতে চাইলে এই কোডগুলো দেখতে পারো, এগুলো দেখে তোমরা বুঝে যাবে। ইউনিট 4 অ্যারেজ, যার মধ্যে আছে 1 ডাইমেনশনাল অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে, ক্যারেক্টার অ্যারেজ অ্যান্ড স্ট্রিংস। প্রথমেই জানা যাক অ্যারে সম্পর্কে। অ্যারেটা কি? হোয়াট ইজ অ্যান অ্যারে? array is used as an emotion. For example, अरे ఏంట్రా ఇది? Jokes apart, an array is a collection of elements of the same data type stored in contiguous memory locations. তো array হচ্ছে collection of elements of the same data type. সেম ডেটা টাইপের কালেকশন অফ এলিমেন্টস, মানে যদি ইন্টিজার হয় সব কটাকে ইন্টিজারই হতে হবে, আর যদি সেটা ক্যারেক্টার হয় তো সব কটাকে ক্যারেক্টারই হতে হবে। এমন হতে পারে না যে কিছু ইন্টিজার হলো কিছু ক্যারেক্টার হলো, সেটা হতে পারে না। সেরকম যদি হয় তাহলে সেটাকে অ্যারে বলা হবে না। তো এবার সিলেবাস অনুযায়ী 1D অ্যারে এবং 2D অ্যারেকে জানা যাক। 1D অ্যারের ফুল ফর্ম হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে। এটাকে প্রথমে ডেটা টাইপ লেখা হয়, তারপর অ্যারের নেম লেখা হয়, আর ব্র্যাকেটের মধ্যে সাইজটা লেখা হয়। একটা এক্সাম্পল হলে বোঝা যাবে এটা, যেমন ইন্ট মার্কস আর ব্র্যাকেটের মধ্যে 5 লেখা আছে, মানে অ্যারে অফ 5 ইন্টিজার্স। এটা প্রথমে ধরো 5টা সাবজেক্ট আছে, তো প্রতিটা সাবজেক্টে 100-এর মধ্যে কোনোটাই 90 আছে, কোনোটাই 80 আছে, তারপরটা 85, 70, 95 এরকম করে লেখা হয় একটা অ্যারেকে। তারপর এটার অ্যাক্সেসিং এলিমেন্টস লেখা হয়, যেমন প্রিন্টে %d মার্কস 2 লেখা হলে এখানে প্রিন্ট হবে 85। তো এবার প্রশ্ন আসতে পারে যে এখানে সেকেন্ড নাম্বারে তো 80 রয়েছে, 85 কেন প্রিন্ট হচ্ছে? আসলে এটাকে 0 থেকে স্টার্ট করা হয়, মানে 90-তে হলো 0, 80-তে হলো 1, 85-এ হচ্ছে 2, তারপরটা 3, তারপরটা 4, নাকি এই 90-তে 1, 80-তে 2, তারপর 85-এ 3, 70-তে 4 আর 95-এ 5 এরকম করা হয় না। এখানে 0, 1, 2, 3, 4 এইভাবে কাউন্ট করা হয়। অর্থাৎ এলিমেন্টস ইন অ্যান অ্যারে আর অ্যাক্সেসড ইউজিং দেয়ার ইন্ডেক্স স্টার্টিং ফ্রম 0। তারপরে ট্রাভার্সাল লেখা হয় ফর ব্র্যাকেটের মধ্যে ইন্ট i ইকুয়াল টু 0, i লেস দেন 5, i প্লাস প্লাস, তারপর প্রিন্টে %d মার্কস i এরকম টাইপের লেখা হয়। তো একটা অন্য এক্সাম্পল নিয়ে 1D অ্যারেকে প্রিন্ট করে দেখা যাক। তো প্রথমেই একটা 1D অ্যারের এক্সাম্পল নিয়ে দেখা যাক। প্রথমেই হ্যাজ ইনক্লুড stdio.h, তারপর int মেন, তারপর প্যারেনথেসিস, দেন একটা ব্র্যাকেট লাগাবো, তারপর int নাম্বারস ব্র্যাকেটের মধ্যে 5, আর একটা অ্যারে নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে 10, 20, 30, 40, 50, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। তো এখানে একটা 1D অ্যারে নিয়ে নেওয়া হয়েছে। এবার নেক্সট লাইনে যাব, যে তারপর লিখতে হবে প্রিন্ট printf নিয়ে ব্র্যাকেটের মধ্যে এলিমেন্টস elements of the array। তো তারপর printf elements of the array লেখার পর একটা স্ল্যাশ দিয়ে, এটা না, এই স্ল্যাশটা দিয়ে n লিখে দেব, এবং এই লাইনটা শেষ হয়ে যাবে এখানেই। তারপর নেক্সট লাইনে গিয়ে লিখতে হবে ফর ব্র্যাকেটের মধ্যে int i ইকুয়াল টু 0 লেখার পর i তার লেস দেন 5, তারপর i প্লাস প্লাস।
এটা হয়ে গেলে তারপর আবার নেক্সট লাইনে যেতে হবে, যেটা হচ্ছে তারপর লিখতে হবে প্রিন্ট এফ এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স পার্সেন্টেজ ডি, এটা লিখতে হবে। তো ELEMENT অ্যাট ইন্ডেক্স পার্সেন্টেজ ডি ইকুয়াল টু পার্সেন্টেজ ডি লিখবো আবার, তারপর স্ল্যাশ দিয়ে এন লিখবো। তো লিখে নিই পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন। তারপর এখানে একটা কমা দিয়ে পরে আই লিখবো, তারপর আবার কমা দিয়ে পরে নাম্বারস, দেন ব্র্যাকেটের মধ্যে আই, তারপরে এই লাইনটাকে ক্লোজ করতে হবে। তারপর সবার লাস্টে লিখে নেব রিটার্ন 0। এই লাইনটা হয়ে গেলে এবার এটাকে রান করতে হবে। তো রান করার সাথে সাথে এখানে আউটপুট চলে এসছে, যেখানে লেখা রয়েছে এলিমেন্টস অফ দ্য অ্যারে এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 0 ইকুয়াল টু 10, এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 1 ইকুয়াল টু 20, এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 2 ইকুয়াল টু 30, এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 3 ইকুয়াল টু 40, এলিমেন্টস অ্যাট ইন্ডেক্স 4 ইকুয়াল টু 50। তো এই কোডটা সাকসেসফুলি রান হয়ে গেছে। এরপর আসা যাক 2D অ্যারে নিয়ে, যার ফুল ফর্ম হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে। এর ডিক্লারেশন হচ্ছে প্রথমে ডেটা টাইপ নিতে হয়, তারপর অ্যারে নেম নিতে হয়, তারপর প্রথম ব্র্যাকেটের মধ্যে রোজ লিখতে হয়, তারপর আবার ব্র্যাকেট দিয়ে কলামস লিখতে হয়। যেমন এক্সাম্পল হচ্ছে ইন্ট ম্যাট্রিক্স, এক ব্র্যাকেটের মধ্যে 3, তারপর ব্র্যাকেটের মধ্যে 3, এটা 3x3 ম্যাট্রিক্সের এক্সাম্পল। তারপর ইনিশিয়ালাইজেশন ধরো ইন্ট ম্যাট্রিক্স, তারপর 2 নেওয়া হলো দুটো আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে, যেখানে প্রথমে আছে 1,2, তারপর রয়েছে 3,4। তারপর এটার অ্যাক্সেসিং এলিমেন্টস নিতে হবে, প্রিন্ট এ পার্সেন্টেজ ডি ম্যাট্রিক্স 1 0 আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে, যেটা 3 প্রিন্ট করবে। তারপরে ট্রাভার্সাল নিতে হবে ফর ইন্ট আই ইকুয়াল টু 0, আই লেস দেন 2, আই প্লাস প্লাস, ফর ইন্ট জে ইকুয়াল টু 0, জে লেস দেন 2, জে প্লাস প্লাস। তারপর প্রিন্ট এ পার্সেন্টেজ ডি ম্যাট্রিক্স আই জে আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে, এটা হবে। তো 2D অ্যারের একটা এক্সাম্পল নিয়ে এটাকে প্রিন্ট করে দেখা যাক। তো এবার একটা 2D অ্যারের এক্সাম্পল নিয়ে সেটাকে প্রিন্ট করব। প্রথমেই লিখব হ্যাজ ইনক্লুড stdio.h, তারপর নেক্সট লাইন লিখতে হয় যেমন int মেন প্যারেনথেসিস ব্র্যাকেট, তারপর নেক্সট লাইন আবার ইন্ট নাম্বারস, তারপর ব্র্যাকেটের মধ্যে 3 নেব, তারপর নেব 4, অর্থাৎ 3 রোজ 4 কলামস। তারপর ইকুয়াল টু দিয়ে ম্যাট্রিক্সটাকে নিয়ে নেব, যেটা হবে মানে 1, 2, 3, 4, এটা একটা নিলাম। তারপরে নেক্সটটা নেব 5, 6, 7, 8, তারপরে কমা দিয়ে আবার নেক্সটে নিয়ে নেব 9, 10, 11, 12, এবং এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে এন্ড করে দেবো লাস্টে। তারপর এটাকে এন্ড করার পর ব্র্যাকেট দিয়ে এন্ড করে এটা নেক্সট লাইনে চলে যাব, সেখানে ফর ব্র্যাকেটের মধ্যে ইন্ট আই ইকুয়াল টু 0, তারপর আই লেস দেন 3, তারপর আই প্লাস প্লাস লেখা হবে। তারপরে ব্র্যাকেট নিয়ে আবার নেক্সট লাইনে ফর ইন্ট জে ইকুয়াল টু 0, জে লেস দেন 4, জে লেস দেন 4 লেখার পর লিখতে হবে জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস। তারপর নেক্সট লাইন আবার ব্র্যাকেটে নিয়ে প্রিন্ট এফ, তারপর পার্সেন্টেজ ডি নিতে হবে ব্র্যাকেটের মধ্যে, তারপর নাম্বারস লিখতে হবে NUMBERS, দেন আই জে দুটো আলাদা আলাদা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব, তারপর
আইজি নেওয়া হয়ে গেলে এই লাইনটাকে এন্ড করতে হবে। তারপর এখানে নেবো প্রিন্ট এফ, ব্র্যাকেটের মধ্যে স্ল্যাশ এন নিয়ে নেবো এখানে। তারপর এই লাইনটা হয়ে গেলে লাস্টে গিয়ে রিটার্ন 0 লিখে দেবো, RETURN রিটার্ন 0। তো এবার এটাকে রান করে দেখি। রান, কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, এখানে এরর চলে এসছে। এখানে যে ইন্ট জে রয়েছে, এখানে ইন্টের পরে স্পেসটা দিতে ভুলে গেছিলাম, তো এখানে স্পেস দিয়ে দিই, তারপর রান করি। এবার কোড সাকসেসফুলি রান হয়ে গেছে। তো এটা 2D অ্যারের একটা এক্সাম্পল দেওয়া হলো। পরবর্তী টপিক হচ্ছে ক্যারেক্টার অ্যারেজ অ্যান্ড স্ট্রিংস। তো ক্যারেক্টার অ্যারে, a character array is an array of character data type used to store multiple characters like a word। তো একটা এক্সাম্পল নিয়ে ক্যারেক্টার অ্যারেকে বোঝা যাক। এখানে ক্যারেক্টার CHAR লেখা হয় শর্টে, তারপর নেম ব্র্যাকেটের মধ্যে 8 দিয়ে দিচ্ছি। তো একটা জায়গার নাম নিয়ে নিচ্ছি এখানে। তো এখানে যে ব্র্যাকেটের মধ্যে প্রতিটা জিনিসকে আলাদা আলাদা করে নিয়ে নেওয়া হচ্ছে, DURGAPUR। তো এটা হচ্ছে ক্যারেক্টার অ্যারের একটা এক্সাম্পল। এরপর জানা যাক স্ট্রিং এর ব্যাপারে। আর স্ট্রিং ইজ এ ক্যারেক্টার অ্যারে টার্মিনেটেড বাই আ নাল ক্যারেক্টার। নাল ক্যারেক্টার মানে এই /0টাকে নাল ক্যারেক্টার বলা হয়। এক্সাম্পল হচ্ছে CHAR ক্যারেক্টারকে এরকমভাবে লেখা হয়, আগেই বললাম। তারপর নেম নিয়ে ব্র্যাকেটের মধ্যে এখানে আমি 9 নিয়ে নিচ্ছি। তারপর DURGAPUR এটা লিখে নিলাম। তো এখানে /0 এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। তো স্ট্রিং ডিক্লেয়ার করার দুটো পদ্ধতি আছে। তুমি এটাকে এভাবেও লিখতে পারো, CHARSTR1, তারপর স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে হ্যালো, তারপর সেমিকলন দিয়ে সেটাকে ক্লোজ করে দিলে। তো এটাই সব থেকে সিম্পল পদ্ধতি, তো এটাকেই প্রেফার করা ভালো। এছাড়া আর যেভাবে লেখা যায় সেটা হচ্ছে CHARSTR2 স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 6 লিখলে ইকুয়াল টু কার্লি ব্রেসেস দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে H, সিঙ্গেল কোটেশনের মধ্যে E, এভাবে প্রতিটা সিঙ্গেল কোটেশনের মধ্যে LLO লিখে পরে লাস্টে কমা দিয়ে /0, তারপর কার্লি ব্রেসেসটা ক্লোজ করে সেমিকলন লাগাতে হবে। তো এটা এই পদ্ধতিতেও করতে পারো। আর স্ট্রিং ফাংশনের এই টেবিলটা তুমি দেখে নেবে, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। নেক্সট স্ট্রিং ভার্সেস ক্যারেক্টার অ্যারের মধ্যে যে ডিফারেন্স আছে সেটার জন্য একটা টেবিল রয়েছে, এই টেবিলটা দেখে বুঝে যাবে, যদিও ভিডিওতে আগে বলা হয়েছে জিনিসগুলো। তবে এই টেবিলটার মধ্যে সেটা একটা শর্টভাবে বোঝানো আছে। যদি ডিফারেন্স আসে পরীক্ষায় তো এই টেবিলটা থেকে তুমি লিখে দিতে পারবে, শর্ট কোশ্চেন আসতেও পারে। আর সবার শেষে এই এক্সাম্পল কোডটাও দেখে নিও, এটা দেখে তোমার ধারণা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। ইউনিট 5 বেসিক অ্যালগোরিদমস, যার মধ্যে আছে সার্চিং, বেসিক সর্টিং অ্যালগোরিদমস, বাবল ইনসারশন অ্যান্ড সিলেকশন, ফাইন্ডিং রুটস অফ ইকুয়েশনস, নোশন অফ অর্ডার কমপ্লেক্সিটি থ্রু এক্সাম্পল প্রোগ্রামস, নো ফর্মাল ডেফিনেশন রিকোয়ার্ড। প্রথমেই জানা যাক সার্চিং সম্পর্কে। সার্চিং মিনস ফাইন্ডিং অ্যান এলিমেন্ট ইনসাইড আ কালেকশন অফ এলিমেন্টস লাইক অ্যান অ্যারে অর লিস্ট। তো সার্চিং মানে হলো কোনো উপাদানকে খুঁজে বের করা। সার্চিং দুই ধরনের হয়, এক তো লিনিয়ার সার্চ আর দ্বিতীয়টা হচ্ছে বাইনারি সার্চ। তো প্রথমে লিনিয়ার সার্চ সম্পর্কে বিস্তারিত জানা যাক, পরে বাইনারি সার্চ সম্পর্কে জানা যাবে। তো linear search is the simplest searching algorithm that checks each element of a list sequentially until the desired element is found or the list ends. It is called linear because it follows a straight one-by-one path through the data. It can be used for unsorted or sorted data. তো লিনিয়ার সার্চ হলো সবচেয়ে সহজ একটি সার্চিং পদ্ধতি, যেখানে একটি লিস্টের প্রতিটি উপাদানকে একে একে চেক করা হয় যতক্ষণ না ডিজায়ার উপাদানটি পাওয়া যাচ্ছে বা তালিকাটি শেষ হয়ে যাচ্ছে। তো এবার বিস্তারিত জানা যাক হাউ লিনিয়ার সার্চ ওয়ার্কস। ফার্স্ট, স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড, কম্পেয়ার দ্য টার্গেট ভ্যালু উইথ দ্য কারেন্ট এলিমেন্ট। নাম্বার 3, if the element matches the target, return the position or success. Number 4, if not, move to the next element. Number 5, repeat steps 2 to 4 until you find the element or reach the end of the list. And number 6, if the end is reached and no match found, the search is unsuccessful.
তো লিনিয়ার সার্চে প্রথম উপাদান থেকে শুরু করা হয়, প্রতিটি উপাদানকে টার্গেট ভ্যালুর সাথে তুলনা করা হয়, যদি মিল পাওয়া যায় তাহলে সেই অবস্থান রিটার্ন করা হয়, আর না মিললে পরের উপাদানে যাওয়া হয়। এভাবে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত খুঁজে পাওয়া যায় অথবা তালিকা শেষ হয়ে যায়। যদি শেষ পর্যন্ত পাওয়া না যায় তাহলে সার্চ আনসাকসেসফুল হয়ে যায়। তো ধরো আমার কাছে 5টা ছবি আছে, এখানের মধ্যে যেই ছবিটায় পাখি আঁকা আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এই 5টা ছবি পরপর সাজানো আছে। এবার লিনিয়ার সার্চের মাধ্যমে সেটা কিভাবে খুঁজে পাওয়া যাবে? প্রথমে লিনিয়ার সার্চ প্রথম ছবিটাকে দেখবে যে এই ছবিটা, পাখির যে ছবিটা আছে সেটার সঙ্গে ম্যাচ খাচ্ছে না, তো এটা নয়। তারপর সে সেকেন্ডেরটায় যাবে, দেখবে যে এটাও পাখির ছবির সঙ্গে ম্যাচ খাচ্ছে না, তো এটাও নয়। তারপরে সে থার্ডেরটায় যাবে, দেখবে এটাও ম্যাচ খাচ্ছে না, সেটাও নয়। তারপর সে ফোর্থেরটায় যাবে, দেখবে এটা ম্যাচ খেয়ে যাচ্ছে। তো এইভাবে খুঁজে পাওয়া যায় লিনিয়ার সার্চ, মানে একের পর এক সেটা ফাইন্ড করে। তো এবার ধরো পাখির ছবিটা সবার ফার্স্টেই আছে, তাহলে লিনিয়ার সার্চ কী করবে? সঙ্গে খুঁজে পেয়ে যাবে সেটা, মানে প্রথমবার করলো লিনিয়ার সার্চ করতে করতে প্রথমেই আছে যেহেতু সেটা খুঁজে পাওয়া গেল। এটা হচ্ছে বেস্ট কেস। তো এর ওয়ার্স্ট কেস কি হতে পারে? যে পাখির ছবিটা সবার লাস্টে হলো, মানে প্রথমটা খুঁজলো পেলো না, দ্বিতীয়টা খুঁজলো পেলো না, তৃতীয়টা খুঁজলো পেলো না, চতুর্থটা খুঁজলো পেলো না, সবার লাস্টে গিয়ে পেলো। এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। তো এইভাবে হয় লিনিয়ার সার্চ। তো এতক্ষণ লিনিয়ার সার্চ সম্পর্কে যা যা শিখলাম সেটা সংক্ষেপে বলতে হলে, চেক ইচ এলিমেন্ট ওয়ান বাই ওয়ান। এর বেস্ট কেস হচ্ছে ফাউন্ড অ্যাট ফার্স্ট প্লেস, ওয়ার্স্ট কেস হচ্ছে ফাউন্ড অ্যাট লাস্ট প্লেস অর নট ফাউন্ড। টাইম কমপ্লেক্সিটি ওমেগা এন। তো লিনিয়ার সার্চ সম্পর্কে মেন পয়েন্ট হলো কটাই। আর এর সুবিধা হচ্ছে খুব সহজে বোঝা ও ইমপ্লিমেন্ট করা যায়। ডেটা শর্ট করা থাকতেই হবে এমন কোনো কথা নয়, বিনা শর্ট করলেও হয়ে যায়। আর ছোট ডেটা সেটের জন্য ভালো কাজ করে, কিন্তু বড় ডেটা সেটের জন্য খুবই অদক্ষ, মানে ভালোভাবে কাজ করতে পারে না। অর্থাৎ ইট ইজ ইনএফিশিয়েন্ট ফর লার্জ ডেটা সেটস অ্যান্ড ইট টেক্স ওমেগা এন টাইম ইভেন ইফ দ্য এলিমেন্ট ইজ নিয়ার দ্য এন্ড। তো এগুলো হচ্ছে এর ডিসঅ্যাডভান্টেজেস। তো আশা করছি লিনিয়ার সার্চ সম্পর্কে বিষয়টা পরিষ্কার হয়ে গেছে এখনও পর্যন্ত। আর এর একটা এক্সাম্পল কোড স্ক্রিনে দেখে নাও, এইটা ভিডিওটা পজ করে এটা দেখে নাও, তাহলে জিনিসটা আরও বেশি বুঝতে সুবিধা হবে। তো লিনিয়ার সার্চ তো হলো, এবার আসা যাক বাইনারি সার্চ নিয়ে। বাইনারি সার্চ ইজ আ পপুলার অ্যান্ড এফিশিয়েন্ট অ্যালগোরিদম for finding an element in a sorted array or list. Instead of checking each element one by one like in linear search, binary search cuts the search space in half each time, making it very fast. তো বাইনারি সার্চ হলো একটি জনপ্রিয় এবং দক্ষ সার্চ অ্যালগোরিদম যা সর্টেড অ্যারে বা লিস্ট থেকে একটি উপাদান খোঁজার জন্য ব্যবহৃত হয়। সর্টেড অ্যালগোরিদম মানে সাজানো অ্যালগোরিদম, পরপর সাজানো থাকে, সেটাকে সর্টেড বলে। তো লিনিয়ার সার্চ যেখানে একে একে প্রতিটি উপাদান পরীক্ষা করে, সেখানে বাইনারি সার্চ প্রতি ধাপে সার্চ স্পেস অর্ধেক করে দেয়, ফলে এটি অনেক দ্রুত হয়। তো এরপরে টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানা যাক। এর বেস্ট কেস হচ্ছে ওমেগা 1 ইফ দ্য মিডল এলিমেন্ট ইজ দ্য টার্গেট। তো মিডিল এলিমেন্টটা টার্গেট হলে এটা বেস্ট কেস। আর এভারেজ কেস হচ্ছে ওমেগা লগ এন, আর ওয়ার্স্ট কেস হচ্ছে ওমেগা লগ এন। তো এবার জানা যাক হাউ বাইনারি সার্চ ওয়ার্কস। ফার্স্ট, স্টার্ট উইথ দ্য এন্টায়ার অ্যারে, সেট 2 পয়েন্টার্স লো অ্যান্ড হাই। তারপর সেকেন্ড হচ্ছে ফাইন্ড দ্য মিডিল এলিমেন্ট, মিড ইকুয়াল টু লো প্লাস হাই বাই 2। ইফ মিডিল এলিমেন্ট ইকুয়াল টু টার্গেট ফাউন্ড, মানে মিডিল এলিমেন্টই যদি টার্গেট হয় তাহলে পেয়েই গেছো। ইফ টার্গেট লেস দ্যান মিডিল এলিমেন্ট, সার্চ ইন দ্য লেফট হাফ, হাই ইকুয়াল টু মিড মাইনাস 1। ইফ টার্গেট গ্রেটার দ্যান মিডিল এলিমেন্ট, সার্চ ইন দ্য রাইট হাফ, লো ইকুয়াল টু মিড প্লাস 1। তারপর রিপিট স্টেপস 2 to 3 আনটিল দ্য টার্গেট ইজ ফাউন্ড অর লো গ্রেটার দ্যান হাই, হুইচ মিনস দ্য টার্গেট ইজ নট ইন দ্য অ্যারে। তো এইভাবে বাইনারি সার্চ কাজ করে। তো এই জিনিসটাকে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানো যাক, তাহলে জিনিসটা আরও বেশি স্পষ্ট হবে। তো প্রথমেই একটা অ্যারে নিয়ে নেব, যেটা নিচ্ছি 10, 20, 30, 40, 50, 60, 70। তো এখানে টার্গেট হচ্ছে 40। এবার প্রথম কি করতে হবে, লো এবং হাই বার করতে হবে। লো ইকুয়াল টু 0 এখানে, আর হাই ইকুয়াল টু 6। 0তে 10 আছে আর 6-এ 70 আছে, যেটা হাই। তো তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে তো বুঝতেই পারবে, যদি না দেখে থাকো তো বলে দিই যে এটা কিন্তু 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে কাউন্ট হয়, নাকি 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে কাউন্ট হয় না।
তো এই জিনিসটা হয়ে গেছে, অ্যারেটা বুঝে গেছো। এবারে টার্গেট হচ্ছে 40। তো ফার্স্ট স্টেপ কী করতে হবে, আমাদের লো আর হাইটা বের করতে হবে। লো ইকুয়াল টু 0 এখানে, যেটা আছে 10, আর হাই ইকুয়াল টু 6, যেটা আছে 70। তো সেকেন্ড কাজ হচ্ছে মিড বার করতে হবে। মিড বার করার ফর্মুলা আগেই বলা হয়েছে, যেটা হচ্ছে লো প্লাস হাই বাই 2। তো এখানে 0 প্লাস 6/2 ইকুয়াল টু 3। তো অ্যারে 3 ইকুয়াল টু 40, টার্গেট ফাউন্ড অ্যাট ইন্ডেক্স 3। তো এই এক্সাম্পলটা থেকে আশা করছি বুঝে গেছো যে বাইনারি সার্চ কীভাবে কাজ করে। আর এটার একটা এক্সাম্পল কোড স্ক্রিনে দেখে নাও ভিডিওটা পজ করে, তাহলে জিনিসটা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। এরপর যাওয়া যাক নেক্সট টপিকের দিকে। এবার জানা যাক বেসিক সর্টিং অ্যালগোরিদমস নিয়ে। সর্টিং মানে হচ্ছে অ্যারেঞ্জিং এলিমেন্টস ইন ইনক্রিজিং অর ডিসক্রিজিং অর্ডার। তো এলিমেন্টসগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হিসাবে সাজানোই হচ্ছে সর্টিং। আর সর্টিং 3 টাইপের হয়, বাবল সর্ট, ইনসারশন সর্ট আর সিলেকশন সর্ট। প্রথমে বাবল সর্ট সম্পর্কে বিস্তারিত জানা যাক, তারপর ইনসারশন সর্ট সম্পর্কে জানা যাবে। Bubble sort is a simple comparison based sorting algorithm. It works by repeatedly swapping adjacent element if they are in the wrong order. This process is repeated until the entire list is sorted. The name bubble sort comes from the way larger elements bubble to the top end of the list with each pass. তো বাবল সর্ট হলো একটি খুব সহজ কম্প্যারিজন বেস সর্টিং অ্যালগোরিদম। এটি পাশাপাশি থাকা উপাদানগুলির মধ্যে তুলনা করে এবং ভুল ক্রমে থাকলে সেগুলিকে অদল বদল করে। এই প্রক্রিয়া চলতেই থাকে যতক্ষণ না পুরো অ্যারেটা সর্টেড হচ্ছে। তো বাবল সর্ট নামটি এসেছে কারণ বড় উপাদানগুলি বাবল করে ওপরের দিকে ওঠে, লিস্টের শেষের দিকে যায়, সেই জন্য। তো এবার জানবো হাউ বাবল সর্ট ওয়ার্কস। ফার্স্ট, স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট দিয়ে স্টার্ট হয়। সেকেন্ড, কম্পেয়ার দ্য ফার্স্ট এলিমেন্ট উইথ দ্য সেকেন্ড। ফার্স্ট এলিমেন্টের সঙ্গে সেকেন্ড এলিমেন্টের কম্পেয়ার করে। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান দ্য সেকেন্ড, সোয়াপ দেম। যদি ফার্স্ট এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট থেকে বড় হয় তাহলে সেটাকে সোয়াপ করে দেয়। তারপর ফোর্থ হচ্ছে মুভ টু দ্য নেক্সট এলিমেন্ট অ্যান্ড রিপিট স্টেপস 2 to 3 ফর অল এলিমেন্টস ইন দ্য এন্ড অফ দ্য অ্যারে। তো এই প্রসেসটাই বারবার করতে থাকে। আফটার দ্য ফার্স্ট পাস দ্য লার্জেস্ট এলিমেন্ট ইজ অ্যাট দ্য লাস্ট পজিশন। ফার্স্ট পাস হয়ে যাওয়ার পর সব থেকে বড় এলিমেন্টটা লাস্ট পজিশনে পৌঁছে যায়। আর লাস্ট হচ্ছে যেটা 6 নম্বর, সেটা হচ্ছে রিপিট দ্য সেম প্রসেস ফর দ্য রিমেনিং অ্যারে। আর বাকি যে বেঁচে থাকলো অ্যারেটা, ওটাতেও সেম প্রসেসটা পুনরাবৃত্তি হয়। তো একটা এক্সাম্পল নিলে এটা বুঝতে পারবে। ধরো একটা অ্যারে নেওয়া হচ্ছে, যে অ্যারেটা হচ্ছে 5, 1, 4, 2, 8। এটা হচ্ছে একটা অ্যারে। তো পাস 1 কি হবে, কম্পেয়ার 5 and 1। তো 5 আর 1 এর প্রথমে কম্পেয়ার হবে, তাহলে 1টা সবার প্রথমে আসবে, 1, 5, 4, 2, 8 এইভাবে হবে। তারপর আবার কম্পেয়ার হবে, কম্পেয়ার 5 and 4। তো 5 and 4 এর কম্পেয়ার হওয়ার পর তারপর সোয়াপ করে যেটা আসবে সেটা হচ্ছে 1, 4, 5, 2, 8। তারপর আবার 5 আর 2 এর কম্পেয়ার করা হবে, তারপর সোয়াপ করে আসবে 1, 4, 2, 5, 8। তারপর 5 আর 8 এর কম্পেয়ার করা হবে। যেহেতু 5টা ছোট, 8টা বড়, তাহলে কোনো সোয়াপ হবে না, এটাই হয়ে গেল। তাহলে পাস 1 কমপ্লিট। তো পাস 1 এর পর 8 তার মানে সর্টেড হয়ে গেল। আর তারপর হবে পাস 2। পাস 2 এ কম্পেয়ার 1 and 4। 1 and 4 এর মধ্যে কম্প্যারিজন হবে, যেহেতু 1টা ছোট 4টা বড়, তাহলে কোনো সোয়াপ হবে না। তারপর কম্পেয়ার হবে 4 and 2। তারপর 4 and 2 এর মধ্যে সোয়াপ হবে, কারণ 4টা বড় আর 2টা ছোট, সেই জন্য। তারপর যে অ্যারেটা হবে সেটা হচ্ছে 1, 2, 4, 5, 8। তারপর 4 and 5 এর মধ্যে কম্পেয়ার হবে, যেহেতু 4টা ছোট এবং 5টা বড়, তাই কোনো সোয়াপ হবে না। তারপর পাস 2 হয়ে যাওয়ার পর যে অ্যারেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1, 2, 4, 5, 8। তো এবার পাস 3 হবে। পাস 3তে 1 and 2 এর কম্পেয়ার করা হবে, কিন্তু কোনো সোয়াপ হবে না, যেহেতু ঠিকঠাকই অর্ডারে আছে। তারপর 2 and 4 কম্পেয়ার করা হবে, কিন্তু কোনো সোয়াপ হবে না, যেহেতু সব ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে অ্যারে ইজ নাও সর্টেড, অ্যারেটা সর্টেড আছে। আশা করছি এই এক্সাম্পল থেকে বুঝে যাবে। আর এটার এক্সাম্পল কোড স্ক্রিনে দেওয়া হচ্ছে, সেটা থেকে তুমি দেখে নাও। তো বাবল সর্ট হয়ে গেল। এবার আসা যাক ইনসারশন সর্ট নিয়ে। ইনসারশন সর্ট ইজ আ সিম্পল কম্প্যারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম। ইট ওয়ার্কস সিমিলার টু দ্য ওয়ে
you might sort playing cards in your hands. Start with an empty left hand and the cards face down on the table. Pick up one card at a time and insert it into the correct position in your hand. In an array, it builds the sorted list one element at a time by picking each element and inserting it at the right place among the already sorted elements. তো ইনসারশন সর্ট হলো একটি সহজ কম্প্যারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম। এটি এমনভাবে কাজ করে যেভাবে আমরা ধরো একটা হাতে তাস সাজিয়ে নিই, মানে এক হাতে তাস থাকে আর ধরো এক হাতে একটা করে তাস তুলে নিই। তো প্রতিটি নতুন তাসকে আগের তাসগুলোর মধ্যে সঠিক জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়। তো একটি অ্যারের মধ্যে এটি একটি একটি করে উপাদান নির্বাচন করে এবং আগের অলরেডি সর্টেড অংশের মধ্যে সঠিক স্থানে ঢুকিয়ে দেয়। তো ইনসারশন সর্ট কিভাবে কাজ করে এবং এটার একটা এক্সাম্পল আর এক্সাম্পল কোড সব জিনিসই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ করে তোমরা সেটা দেখে নাও। তো আশা করছি এটা বুঝতে কোনো প্রবলেম হবে না, কারণ এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো বুঝে গেছো সেখান পর্যন্ত বুঝে গেলে এই জিনিসগুলো শুধুমাত্র একবার দেখলেই বুঝে যাবে। তো এরপর আসা যাক সিলেকশন সর্ট নিয়ে। হোয়াট ইজ সিলেকশন সর্ট? Selection sort is a simple comparison based sorting algorithm. It works by repeatedly finding the maximum or minimum element from the unsorted part of the array and placing it at the beginning or end. তো সিলেকশন সর্ট একটি সহজ কম্প্যারিজন বেসড সর্টিং অ্যালগোরিদম। এটি আনসর্টেড অংশ থেকে সবচেয়ে ছোট বা বড় উপাদান খুঁজে সেটিকে সর্টেড অংশে স্থানান্তর করে। এবার জানা যাক হাউ সিলেকশন সর্ট ওয়ার্কস। Start with the first element, search the smallest element in the remaining unsorted path, swap the minimum element with the first element, move to the next position and repeat steps 2 to 3. Continue until the entire array is sorted. তো এইভাবে সিলেকশন সর্ট কাজ করে। তো এটার একটা এক্সাম্পল উইথ এক্সপ্লেনেশন আর এক্সাম্পল কোডও স্ক্রিনে দেওয়া হচ্ছে, সেখান থেকে তুমি এটা দেখে নাও, আর এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে পরবর্তী টপিক হচ্ছে ফাইন্ডিং রুটস অফ ইকুয়েশন। তো রুট ইকুয়াল টু ভ্যালু অফ এক্স হোয়ার এফ এক্স ইকুয়াল টু 0। কমন মেথড হচ্ছে বাইসেকশন মেথড। স্টার্ট উইথ টু ভ্যালুজ এ অ্যান্ড বি সাচ দ্যাট এফ এ অ্যান্ড এফ বি হ্যাভ অপোজিট সাইন্স। ফাইন্ড মিড পয়েন্ট এম ইকুয়াল টু এ প্লাস বি বাই 2। চেক সাইন অফ এফ এম। রিপিট আনটিল ইউ গেট ভেরি ক্লোজ টু রুট। তো এর অ্যালগোরিদম স্টেপস আর এক্সাম্পল কোড দুটোই স্ক্রিনে দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা এটা দেখে নাও। পরবর্তী টপিক হচ্ছে অর্ডার অফ কমপ্লেক্সিটি। অর্ডার অফ কমপ্লেক্সিটি ইকুয়াল টু হাউ ফাস্ট অর স্লো অ্যান অ্যালগোরিদম গ্রোজ উইথ ইনপুট সাইজ। উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট ইউজিং এক্সাম্পলস। যেহেতু সিলেবাসটাই বলাই আছে যে কোনো ফর্মাল ডেফিনেশনের প্রয়োজন নেই, তাই ডেফিনেশন দিয়ে কোনো লাভও নেই। তো একটা এক্সাম্পলের জন্য একটা সুন্দর টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নাও। এটা দেখলেই বুঝে যাবে পুরোটা। ইউনিট 6 ফাংশন, যার মধ্যে আছে ফাংশনস ইনক্লুডিং ইউজিং বিল্ট ইন লাইব্রেরিজ, প্যারামিটার পাসিং ইন ফাংশনস, কল বাই ভ্যালু, পাসিং অ্যারেজ টু ফাংশনস, আইডিয়া অফ কল বাই রেফারেন্স। প্রথমেই জানা যাক ফাংশনটা কি। হোয়াট ইজ আ ফাংশন? আ ফাংশন ইজ আ ব্লক অফ কোড দ্যাট পারফর্মস আ স্পেসিফিক টাস্ক, ইজ রিউজেবল অ্যান্ড হেল্পস অর্গানাইজ লার্জ প্রোগ্রামস ইন্টু স্মলার ম্যানেজেবল পিসেস। তো ফাংশন হলো কোডের একটি ব্লক যা একটি নির্দিষ্ট কাজ করে, পুনরায় ব্যবহার করা যায় এবং বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে পরিচালনা করা সহজ করে। তো ফাংশন ইউজ করার মেন 3টে কারণ আছে। এক তো কোডের পুনরাবৃত্তি এড়াতে, 2 প্রোগ্রামকে মডিউলার করতে, 3 কোডকে সহজে ডিবাগ ও মেনটেন করতে। এই 3টি ফাংশন ইউজ করার মেন কারণ। আর ফাংশন 2 টাইপের হয়, বিল্ট ইন ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন। বিল্ট ইন ফাংশন যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, এই সবগুলো। আর ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে যেগুলো আমরা নিজেরা তৈরি করি, মানে যেগুলো প্রোগ্রামাররা নিজেরা তৈরি করতে পারে, সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। Built-in libraries. C provides many built-in libraries containing useful functions. To use them, you must include the appropriate header file. তো সি প্রোগ্রামিংয়ে অনেক বিল্ট ইন লাইব্রেরি আছে যেখানে দরকারি ফাংশনগুলো থাকে। এগুলো ব্যবহার করতে হলে সঠিক হেডার ফাইল ইনক্লুড করতে হয়। হেডার ফাইল হচ্ছে যেমন ধরো stdio.h, এর পারপাস হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আর আউটপুট অপারেশনস।
আর এর এক্সাম্পল ফাংশন হচ্ছে প্রিন্টএফ, স্ক্যানএফ, তারপর ধরো হেডার ফাইল আছে math.h যেটা ম্যাথামেটিক্যাল অপারেশনসের জন্য ব্যবহার করা হয়, তারপর string.h যেটা স্ট্রিং হ্যান্ডলিংয়ের জন্য ব্যবহার করা হয়, stdlib.h যেটা মেমোরি অ্যালোকেশনস, র্যান্ডম নাম্বারস এটসেট্রার জন্য ব্যবহার করা হয়। আর এই সবকটার এক্সাম্পল ফাংশনসগুলো তুমি পাশে দেখতেই পাচ্ছ, এইটা আছে। আর এই বিল্ট ইন লাইব্রেরিজের একটা এক্সাম্পল কোড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেইটা থেকে তোমরা দেখে নাও, তাহলে জিনিসটা বুঝে যাবে। ডিফাইনিং অ্যান্ড কলিং আ ইউজার ডিফাইন্ড ফাংশন, এর ফাংশন সিনট্যাক্সটা হচ্ছে রিটার্ন টাইপ, ফাংশন নেম, তারপর প্যারেন্থেসিসের মধ্যে প্যারামিটার লিস্ট দিতে হবে, তারপর প্যারেন্থেসিস ক্লোজ করে একটা কার্লি ব্রেসেস লাগাতে হবে। আর এর এক্সাম্পল কোডটা নিচে দেখতেই পাচ্ছ, এখান থেকে কোডটা দেখে নাও। ফাংশন উইথ প্যারামিটার্স, ফাংশনস ক্যান একসেপ্ট প্যারামিটার্স ইনপুটস। তো ফাংশন প্যারামিটার ইনপুট একসেপ্ট করতে পারে। এর এক্সাম্পল নিচে দেখতেই পাচ্ছ, এইটা দেখে নাও ভালো করে। এই কোডটার মধ্যে এ ও বি হলো প্যারামিটার আর 5 ও 10 হলো আর্গুমেন্ট। প্যারামিটার পাসিং মেথড, এর দুটো মেন মেথড আছে, এক হচ্ছে কল বাই ভ্যালু, দ্বিতীয় হচ্ছে কল বাই রেফারেন্স। তো কল বাই ভ্যালু যেটা হচ্ছে সেটা আসল ভ্যালুর একটি কপি ফাংশন পাঠানো হয়, ফাংশনের মধ্যে ভ্যালু পরিবর্তন করলে আসল ভ্যালু পরিবর্তিত হয় না। আর এর এক্সাম্পলটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটা থেকে তোমরা দেখে নিও। আর কল বাই রেফারেন্স হচ্ছে ভ্যালুর বদলে অ্যাড্রেস পাঠানো হয়, ফাংশনের মধ্যে ভ্যালু পরিবর্তিত করলে আসল ভ্যালুও পরিবর্তিত হয়। আর এরও প্রোগ্রামটা স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা দেখে নিও। Passing arrays to functions. In C, arrays are always passed by reference, not by value. This means any changes made to the array elements inside the function will affect the original array. তো সি প্রোগ্রামিংয়ে অ্যারে সবসময় রেফারেন্সের মাধ্যমে পাঠানো হয়, মানে অ্যারে ফাংশন পাঠালে ফাংশনের যে কোনো পরিবর্তন আসলে অ্যারেতেও পরিবর্তন আসবে। তো এর এক্সাম্পল এবং মডিফাই করার পর তার এক্সাম্পল আর এর আউটপুট সমস্তটাই স্ক্রিনে দেওয়া হচ্ছে। ভিডিওটা পজ করে এগুলো দেখে নিও, তাহলে জিনিসটা বুঝতে আরও সুবিধা হবে। তো এতক্ষণ আমরা যা যা শিখলাম সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে সুন্দরভাবে দেওয়া আছে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে, বা ভিডিওটা পজ করে দেখেও নিতে পারো। তো এরকমভাবে এটাতে মেমোরাইজ করতে বেশি সুবিধা হবে। ইউনিট 7 রিকারশন, যার মধ্যে আছে রিকারশন অ্যাজ আ ডিফারেন্ট ওয়ে অফ সলভিং প্রবলেমস, এক্সাম্পল প্রোগ্রামস সাচ অ্যাজ ফাইন্ডিং ফ্যাক্টোরিয়াল, ফিবোনাচি সিরিজ, অ্যাকারম্যান ফাংশন এটসেট্রা, কুইক সর্ট অর মার্জ সর্ট। প্রথমেই জানা যাক রিকারশনটা কি। হোয়াট ইজ রিকারশন? রিকারশন ইজ আ প্রোগ্রামিং টেকনিক হোয়ার আ ফাংশন কলস ইটসেলফ টু সলভ স্মলার ইনস্ট্যান্সেস অফ দ্য সেম প্রবলেম। তো রিকারশন হলো এমন একটা প্রোগ্রামিং টেকনিক যেখানে একটি ফাংশন নিজেকেই কল করে স্মলার ইনস্ট্যান্সেস অফ দ্য সেম প্রবলেম সলভ করার জন্য। তো কিছু প্রবলেম আছে যেগুলো ন্যাচারালি রিকারসিভ হয়, রিকারসিভ মানে পুনরাবৃত্তিমূলক, মানে বারবার হয় সেটা, যেমন ট্রি ট্র্যাভার্সাল, ফ্যাক্টোরিয়াল এইসব। আর এটি একটা জটিল সমস্যার জন্য সহজ ও পরিষ্কার কোড তৈরি করতে সাহায্য করে। অনেক লুপের পরিবর্তে একাধিক রিকারসিভ কল ব্যবহার করে সুন্দর সমস্যার সমাধান পাওয়া যায়। তো এইসবের জন্য রিকারশন ইউজ হয়। এর বেস কেস হচ্ছে দ্য কন্ডিশন আন্ডার হুইচ দ্য রিকারশন স্টপস, যেখানে পুনরাবৃত্তি থেমে যায়। আর এর রিকারসিভ কেস হচ্ছে দ্য পার্ট হোয়ার দ্য ফাংশন কলস ইটসেলফ টু ব্রেক দ্য প্রবলেম ডাউন, যেখানে ফাংশন নিজেকেই আবার কল করে। ফ্যাক্টোরিয়াল ইউজিং রিকারশন, দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার এন রিটেন অ্যাজ এন ফ্যাক্টোরিয়াল। তো এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন থেকে 1 পর্যন্ত সব পজিটিভ সংখ্যার গুণফল। এর ফর্মুলা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 ইন্টু ডট 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 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এটার ফর্মুলাটা। আর এটা এক্সাম্পল দিলে একটা বুঝতে পারবে, যেমন ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল আছে, তো 5 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 120। তারপর ধরো 4 এর ফ্যাক্টোরিয়াল আছে, 4 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 24। তারপর ধরো 1 এর ফ্যাক্টোরিয়াল আছে, 1 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। তারপর ধরো 0 এর ফ্যাক্টোরিয়াল আছে, 0 এর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1।
তো এবার বাকিটা কন্টিনিউ করা যাক। দ্য ফ্যাক্টোরিয়াল অফ দ্য নাম্বার n written as n factorial is the product of all positive integers less than or equal to n। তো এর ফর্মুলা এবং সি প্রোগ্রাম নিচে দেওয়াই রয়েছে, এগুলো তোমরা ভিডিওটা পজ করে দেখে নেবে, এখানে বলতে গেলে অনেক লেট হয়ে যাবে, তার থেকে বেটার হবে তুমি পজ করে এটা দেখে নাও। Fibonacci series using recursion. The Fibonacci series is a sequence where each term is the sum of the two previous terms. তো ফিবোনাচি সিরিজ হচ্ছে একটা বিশেষ সিকোয়েন্স অফ নাম্বার যেখানে প্রতিটা সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফল। তো ফিবোনাচি সিরিজের প্রথম কয়েকটি সংখ্যা হলো 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, তারপর ডট 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 আরও আছে। তো এক্সাম্পল নিলে বিষয়টা আরও বেশি স্পষ্ট হবে। ধরো সেকেন্ড ফিবোনাচি নাম্বার আছে, তো এটা এইভাবে লেখা হয় এফ নিয়ে ব্র্যাকেটের মধ্যে 2, তো f2 ইকুয়াল টু 1 প্লাস 0 ইকুয়াল টু 1। ধরো থার্ড ফিবোনাচি নাম্বার আছে যেটাকে লেখা হয় f ব্র্যাকেটের মধ্যে 3 ইকুয়াল টু 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তো ফোর্থ ফিবোনাচি নাম্বার আছে f ব্র্যাকেটের মধ্যে 4 ইকুয়াল টু 2 প্লাস 1 ইকুয়াল টু 3। ধরো ফিফথ ফিবোনাচি নাম্বার আছে, তো f ব্র্যাকেটের মধ্যে 5 ইকুয়াল টু 3 প্লাস 2 ইকুয়াল টু 5 অ্যান্ড সো অন। এই ফিবোনাচি সিরিজটা তোমাদের ফিউচারে অনেক কাজে দেবে। যেমন ধরো তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠবে তখন তোমাদের ডিএসএ বলে একটা সাবজেক্ট থাকবে, ডেটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগোরিদমস, তো ওখানে এটা কাজে লাগে। তারপর ডিএএ বলে একটা সাবজেক্ট থাকবে যেটা ওই সেকেন্ড ইয়ারেরই, তবে ফোর্থ সেমিস্টারে। থার্ড সেমিস্টারে ডিএসএ থাকে, ফোর্থ সেমিস্টারে থাকবে ডিএএ, যেটার ফুল ফর্ম হচ্ছে ডিজাইন অ্যানালিসিস অফ অ্যালগোরিদম। এই সাবজেক্টগুলোতে এই জিনিসটা পাবে। তারপর ধরো গেম ডেভেলপমেন্ট করতে এগুলো কাজে লাগে। তারপর ফাইন্যান্সিয়াল মার্কেট প্যাটার্ন, এইসব মানে কিছু কেসেসে কাজে লাগে। ভবিষ্যতে জানতে পারবে এসব, এখন জানার প্রয়োজন নেই খুব একটা। তারপর এখানে তুমি ফর্মুলাটা দেখতেই পাচ্ছ, fn ইকুয়াল টু fn মাইনাস 1 প্লাস fn মাইনাস 2, বেস কেস f0 ইকুয়াল টু 0, f1 ইকুয়াল টু 1। আর এর সি প্রোগ্রামটাও পাশেই দেওয়া রয়েছে, ভিডিওটা পজ করে তুমি এটা দেখে নিতে পারো। Ackermann function. The Ackermann function is a classic example of recursive function that is not primitive recursive, meaning it grows very rapidly. তো অ্যাকারম্যান ফাংশন রিকারশনের একটি জটিল উদাহরণ যা খুব দ্রুত বৃদ্ধি পায়। এর ফর্মুলা এবং সি প্রোগ্রাম নিচে দেওয়াই রয়েছে, ভিডিওটা পজ করে এগুলো দেখে নিও। Quicksort using recursion. Quicksort is a divide and conquer sorting algorithm. তো কুইকশর্ট হলো একটি ডিভাইড অ্যান্ড কনকার ভিত্তিক অ্যালগোরিদম। তো এর ধাপগুলো হচ্ছে, ফার্স্ট স্টেপ পিক আ পাইভট, একটি পাইভট নির্বাচন করতে হবে। সেকেন্ডে হচ্ছে পার্টিশন দ্য অ্যারে ইনটু এলিমেন্টস লেস দ্যান অ্যান্ড গ্রেটার দ্যান দ্য পাইভট। পাইভট হচ্ছে ছোট এবং বড় উপাদানে অ্যারে ভাগ করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে রিকারসিভলি সর্ট দ্য সাব অ্যারেজ, প্রতিটি ভাগে রিকারসিভভাবে কুইক সর্ট করতে হবে। এর সি প্রোগ্রামটা তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ভিডিওটা পজ করে দেখে নাও। মার্জ সর্ট ইউজিং রিকারশন. মার্জ সর্ট ইজ অ্যানাদার ডিভাইড অ্যান্ড কনকার অ্যালগোরিদম। তো মার্জ সর্টও একটি ডিভাইড অ্যান্ড কনকার ভিত্তিক অ্যালগোরিদম। এর স্টেপগুলি হচ্ছে, ফার্স্ট স্টেপ অ্যারেকে দুটি অংশে ভাগ করতে হবে, ডিভাইড দ্য অ্যারে ইনটু 2 হাফস। সেকেন্ড স্টেপ হচ্ছে রিকারসিভলি সর্ট বোথ হাফস, উভয় অংশকে আলাদাভাবে রিকারসিভভাবে সর্ট করতে হবে। আর থার্ড স্টেপ হচ্ছে মার্জ দ্য সর্টেড হাফস, শেষে মার্জ করতে হবে। আর এর সি প্রোগ্রামটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই ভিডিওটা পজ করে এটা দেখে নিতে পারো তোমরা। ইউনিট 8 স্ট্রাকচার, যার মধ্যে আছে স্ট্রাকচারস, ডিফাইনিং স্ট্রাকচারস অ্যান্ড অ্যারে অফ স্ট্রাকচারস। স্ট্রাকচার, প্রথমেই জানা যাক স্ট্রাকচারটা কি। হোয়াট ইজ আ স্ট্রাকচার? আ স্ট্রাকচার ইন সি ইজ আ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ দ্যাট অ্যালাউজ গ্রুপিং ভেরিয়েবলস অফ ডিফারেন্ট ডেটা টাইপস আন্ডার ওয়ান নেম। তো সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার হলো একটি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ যা বিভিন্ন ধরনের ভেরিয়েবল একসাথে একটি নামে সংরক্ষণ করতে সাহায্য করে। এটি মূলত একটি রেকর্ড বা কমপ্লেক্স ডেটা টাইপ তৈরি করার জন্য ব্যবহৃত হয়। তো এবার যদি প্রশ্ন আসে যে স্ট্রাকচার আমরা কেন ব্যবহার করব, তো এর জন্য 3টে পয়েন্ট আছে, যেই 3টে পয়েন্ট বললেই বুঝতে পারবে যে স্ট্রাকচার ব্যবহারের কারণটা কি।
তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে টু গ্রুপ লজিক্যালি রিলেটেড ডেটা, মানে রিলেটেড ডেটা একসাথে সংরক্ষণ করতে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হেল্প ইন অর্গানাইজিং ডেটা ইন আ মিনিংফুল ওয়ে, ডেটাকে সংগঠিত এবং অর্থপূর্ণভাবে সংরক্ষণ করতে। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বেটার দ্যান অ্যারেজ হোয়েন ডেটা টাইপস আর ডিফারেন্ট, তো শুধু অ্যারের মতো একটি ডেটা টাইপ নয়, ভিন্ন ভিন্ন টাইপে রাখা যায় এটাকে। তো এই 3টে পয়েন্ট বললেই এনাফ, স্ট্রাকচার ইউজ যদি এক্সামে পড়ে তো এই 3টে পয়েন্ট লিখে দিতে পারবে। তারপরে সিনট্যাক্সটা নিচে দেখতেই পাচ্ছ, STRUCT, তারপর স্ট্রাকচার নেম লেখা হয়, তারপর কার্লি ব্রেসেস দিয়ে ডেটা টাইপ মেম্বার 1, ডেটা টাইপ মেম্বার 2, তো সেগুলো লিখে পড়ে মানে শেষে তার সেমিকলন দিতে হয়। তারপরে ওইগুলো যা লেখা নিয়ে লাস্টে আবার কার্লি ব্রেসেস দিয়ে সেটাকে ক্লোজ করতে হয়। তো এর একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক কোড করে, তাহলে জিনিসটা আরও বেশি বুঝতে পারবে। এবার একটা এর এক্সাম্পল দেখে নেব, যেটা হচ্ছে ইউজিং স্ট্রাক্ট টু স্টোর স্টুডেন্ট ডেটা। তো প্রথমে হ্যাজ ইনক্লুড stdio.h লিখে নেব, তারপর struct স্টুডেন্ট, তারপর কার্লি ব্রেসেস দিয়ে নেক্সট লাইনে int roll, তারপর সেমিকলন, নেক্সট লাইনে char নেম, তারপর 50, দেন সেমিকলন দিয়ে নেক্সট লাইনে ফ্লোট মার্কস দিয়ে সেমিকলন। তো এখানে সেকেন্ড লাইনে দেখো STRUCT তারপর স্টুডেন্ট লেখা হয়েছে, তার মানে এখানে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে স্টুডেন্ট। আর এই স্ট্রাকচারের মধ্যে 3টি ডেটা ফিল্ড আছে। প্রথমটা হচ্ছে রোল, যেটা একটা ইন্টিজার, তাই ইন্ট লেখা হয়েছে আগে। ইন্টিজার মানে যে কোনো নাম্বার টাম্বার হলে ইন্ট হয়, এইগুলো আগে ভিডিওগুলোতে বলা হয়েছে, যদি না দেখে থাকো তো সেগুলো দেখে নেবে, কারণ পরপর সিকোয়েন্স ফলো করে ভিডিও দেখাই বেটার। তারপর নেম আছে, নেম 50, তো এটা ক্যারেক্টার বলে CHAR লেখা হয়েছে। আর মার্কসের আগে নাম্বার রাখার জন্য ফ্লোট ভেরিয়েবল নেওয়া হয়েছে। তো তারপর আমরা আবার লিখব int মেন, তারপর প্যারান্থেসিস, দেন কার্লি ব্রেসেস দিয়ে স্ট্রাক্ট স্টুডেন্ট S1 সেমিকলন। তো এটা হলো প্রোগ্রামের মেন ফাংশন, এখান থেকেই প্রোগ্রাম শুরু হয়। আর S1 হলো স্টুডেন্ট টাইপের একটি ভেরিয়েবল, একজন স্টুডেন্টের ডেটা সেভ রাখবে। তো এরপর নেক্সট লাইনে যাব, যেটাতে লিখব প্রিন্ট f, তারপর প্যারান্থেসিস দিয়ে তার মধ্যে ডাবল কোটেশন যার আন্ডারে থাকবে এন্টার রোল নেম অ্যান্ড মার্কস, তারপর এটা কোলন দিয়ে /n, দেন লাইনটা ক্লোজ করার জন্য একটা সেমিকলন লাগিয়ে দেবো। তারপর নেক্সট লাইনে থাকবে scanf, তারপর আবার প্যারান্থেসিস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখবো %d, তারপর %s, তারপর %f, তারপর ডাবল কোটেশনের বাইরে গিয়ে একটা কমা দিয়ে পরে লিখবো and s1 ডট রোল, তারপর একটা কমা দিয়ে পরে s1 ডট নেম, তারপর একটা কমা দিয়ে পরে and s1 ডট মার্কস, তারপরে ব্র্যাকেটের বাইরে গিয়ে সেমিকলন দিয়ে লাইনটা ক্লোজ। তো এখানে প্রিন্টএফ দিয়ে ইউজারকে ইনপুট চাওয়া হচ্ছে রোল নেম অ্যান্ড মার্কস দেওয়ার জন্য, আর স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হচ্ছে %d ইন্টিজার ইনপুট, যেটা রোলের জন্য ইউজ হচ্ছে, %s হচ্ছে স্ট্রিং ইনপুট, যেটা নেমের জন্য ইউজ হচ্ছে, আর %f হচ্ছে ফ্লোট ইনপুট, যেটা মার্কসের জন্য ইউজ করা হচ্ছে। তারপরে কোডটা লেখা কন্টিনিউ করা যাক। তারপর লিখব প্রিন্টএফ প্যারান্থেসিসের মধ্যে ডাবল কোটেশনের মধ্যে স্টুডেন্ট DETAIL ডিটেলস নিয়ে কোলন দিয়ে /n দিয়ে সেমিকোলন লাগিয়ে দেবো। তারপর নেক্সট লাইনে প্রিন্টএফ, তারপর প্যারান্থেসিস দিয়ে ডাবল কোটেশনের মধ্যে রোল, তারপর কোলন, দেন %d/n, তারপর নেম, তারপর নেমের পর আর একটা কোলন দিয়ে পরে %s নিয়ে নেবো একটা, দেন %s লেখার পর একটা স্ল্যাশ দিয়ে n নিয়ে নেব, তারপর মার্কস, দেন
কোলন দিয়ে পরে তারপরে পার্সেন্টেজ 2f /n লেখা হবে। তারপর ডাবল কোটেশনের বাইরে গিয়ে কমা দিয়ে s1 ডট রোল, তারপর কমা দিয়ে পরে s1 ডট নেম, আবার কমা দিয়ে পরে s1 ডট মার্কস দিয়ে লাইনটা হয়ে গেল। তো এবার সেমিকলন দিয়ে সেটাকে ক্লোজ করতে হবে। তারপর লাস্টে রিটার্ন 0 লিখে পরে সেমিকলন দিয়ে পরে তারপর রান। তো এখানে আউটপুটে চলে এসছে এন্টার রোল নেম অ্যান্ড মার্কস। তো প্রথমে 101 রোল নিয়ে নেব, তারপরে নেব একটা নেম, একটা ABCD নাম নিয়ে নিতে পারে যা খুশি। তারপর মার্কস এখানে নেব 89.5 ধরে নাও নিলাম। তারপর এটা নেওয়ার পর এন্টার করে দিলাম। তো কোডটা এখানে সাকসেসফুলি রান করে গেছে, কোড এক্সিকিউশন সাকসেসফুল লেখা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ডিটেলস, রোল, নেম আর মার্কস কীভাবে চলে এসছে আউটপুটে। নেক্সট আছে ডিফাইনিং স্ট্রাকচারস, যেখানে আছে স্টেপস টু ডিফাইন আ স্ট্রাকচার। তো স্ট্রাকচার ডিফাইন করার 3টে স্টেপ আছে। প্রথমটা হচ্ছে ইউজ স্ট্রাক্ট কিওয়ার্ড, স্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে। সেকেন্ড হচ্ছে ডিফাইন মেম্বার্স ভেরিয়েবলস ইনসাইড দ্য ব্লকের ভিতরে মেম্বার ভেরিয়েবলগুলো লেখা। 3 নাম্বার হচ্ছে ইউজ দ্য স্ট্রাকচার টু ডিক্লেয়ার ভেরিয়েবলস, স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তো এই 3টে স্টেপেই স্ট্রাকচার ডিফাইন করা যায়। ফার্স্ট স্টেপ হচ্ছে স্ট্রাক্ট কিওয়ার্ড ব্যবহার করতে হবে, আর সেকেন্ড স্টেপ হচ্ছে ব্লকের ভিতরে মেমোরি ভেরিয়েবলগুলো লেখা। থার্ড স্টেপ হচ্ছে স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা। এইটুকুই। তারপরে এর এক্সাম্পলটা নিচে দেখতেই পাচ্ছ, strct স্টুডেন্ট, তারপরে কার্লি ব্রেসেস দিয়ে নেক্সট লাইনে ইন্ট আইডি, তারপর সেমিকলন, নেক্সট লাইনে char ক্যারেক্টার নেম স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 50 লিখে, তারপর সেমিকলন ইউজ করে নেক্সট লাইনে ফ্লোট মার্কস, সেমিকলন দিয়ে শেষে কার্লি ব্রেসেস লাগিয়ে পরে আবার একটা সেমিকলন লাগাতে হবে। আর স্ট্রাকচার ভেরিয়েবল দুইভাবে ডিক্লেয়ার করা যায়, এক তো স্ট্রাকচারের বাইরে আর একটা হচ্ছে স্ট্রাকচারের ভিতরে। তো স্ট্রাকচারের বাইরে যেটা সেটাকে স্ট্রাক্ট স্টুডেন্ট s1 নিয়ে সেমিকলন এইভাবে লেখা হয়, আর যেটা স্ট্রাকচারের ভেতরেই সেখানে স্ট্রাক্ট স্টুডেন্ট কার্লি ব্রেসেস ইন্ট আইডি সেমিকলন ক্যারেক্টার নেম 50 ফ্লোট মার্কস s1 s2 দিয়ে এইভাবে লিখতে হয় ওটাকে। নেক্সট আছে অ্যারে অফ স্ট্রাকচারস। উই ক্যান ক্রিয়েট অ্যান অ্যারে অফ স্ট্রাকচারস টু স্টোর মাল্টিপল রেকর্ডস। তো একাধিক রেকর্ড সংরক্ষণ করতে অ্যারে অফ স্ট্রাকচারস আমরা ব্যবহার করি। তো এর সিনট্যাক্স অ্যাক্সেসিং মেম্বার্স ইন অ্যান অ্যারে অফ স্ট্রাকচারস, লুপ এক্সাম্পল টু ইনপুট অর ডিসপ্লে স্টুডেন্ট ডেটা। তো এই সব জিনিসগুলো নিচে দেওয়াই রয়েছে, এইগুলো ভিডিওটা পজ করে তুমি দেখে নিতে পারো। ইউনিট 9 পয়েন্টার্স, যার মধ্যে আছে আইডিয়া অফ পয়েন্টার্স, ডিফাইনিং পয়েন্টার্স, ইউজ অফ পয়েন্টার্স ইন সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারস, নোশন অফ লিঙ্ক লিস্ট, নো ইমপ্লিমেন্টেশন। পয়েন্টার্স ইন সি, সবার প্রথমে আইডিয়া অফ পয়েন্টার্স, পয়েন্টার সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হবে এখানে। A pointer is a variable that stores the memory address of another variable. It points to the location of a value rather than storing the value itself. তো পয়েন্টার হলো এমন একটা ভেরিয়েবল যা অন্য একটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস সংরক্ষণ করে। এটা সরাসরি কোনো ভ্যালু না রেখে সেই ভ্যালুর লোকেশন দেখিয়ে দেয়। তো এর এক্সাম্পল হচ্ছে ইন্ট a = 10, তারপর সেমিকলন দিয়ে নেক্সট লাইনে ইন্ট, তারপর অ্যাস্টেরিক্স p and a। তো এখানে p ভেরিয়েবল a এর অ্যাড্রেস ধরে রাখছে। তারপরে আছে ডিফাইনিং পয়েন্টার্স, যেটার সিনট্যাক্সটা হচ্ছে প্রথমে ডেটা টাইপ লেখা হয়, তারপর অ্যাস্টেরিক্স দিয়ে পয়েন্টার নেম লেখা হয় এবং সেমিকলন দিয়ে সেটাকে ক্লোজ করা হয়। এক্সাম্পল হচ্ছে ইন্ট অ্যাস্টেরিক্স p, তারপর সেটাকে সেমিকলন দিয়ে ক্লোজ করা হয়। এটা পয়েন্টার টু অ্যান ইন্টিজার, মানে ইন্টিজার টাইপের পয়েন্টার। তারপর char অ্যাস্টেরিক্স c, তারপর সেমিকলন, এটা হচ্ছে পয়েন্টার টু আ ক্যারেক্টার টাইপের পয়েন্টার। তারপর থাকে ফ্লোট অ্যাস্টেরিস্ক f, তো এটা পয়েন্টার টু আ ফ্লোট টাইপের পয়েন্টার।
তারপর আছে কি অপারেটার্স। তো অ্যাড্রেস অফ অপারেটর আছে, যেটা গেটস অ্যাড্রেস টু আ ভেরিয়েবল, কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস বের করতে ব্যবহৃত হয়। এবং তারপর আছে ডিরেফারেন্স অপারেটর, গেটস দ্য ভ্যালু ফ্রম দ্য অ্যাড্রেস অফ আ পয়েন্টার হোল্ডস। তো এটা পয়েন্টারের ভিতরে থাকা অ্যাড্রেস থেকে আসল ভ্যালু বের করতে ব্যবহৃত হয়। এরপর আমরা জানবো ইউজ অফ পয়েন্টার্স ইন সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার্স। আর সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ইজ আ স্ট্রাকচার দ্যাট ইনক্লুডস আ পয়েন্টার টু আ স্ট্রাকচার অফ দ্য সেম ডেটা টাইপ, কমনলি ইউজড ইন ডেটা স্ট্রাকচার লাইক লিঙ্ক লিস্ট, ট্রিজ অ্যান্ড গ্রাফস। তো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার হলো এমন একটি স্ট্রাকচার যার মধ্যে আবার একই টাইপের স্ট্রাকচারের একটি পয়েন্টার থাকে। এটি লিঙ্ক লিস্ট, ট্রি, গ্রাফের মতো ডেটা স্ট্রাকচারে ব্যবহৃত হয়। আর এর এক্সাম্পল তোমরা নিচে দেখতেই পাচ্ছ, strcut, নোড, কার্লি ব্রেসেস, ইন্ট ডেটা, সেমিকোলন, নেক্সট লাইনে স্ট্রাক্ট নোড, অ্যাস্টেরিক্স, নেক্সট, তারপর সেমিকোলন। তো এটা হচ্ছে এর মাধ্যমে একাধিক নোড একে অপরের সাথে যুক্ত থাকতে পারে। পরবর্তীতে আছে নোশন অফ লিঙ্ক লিস্ট। আর লিঙ্ক লিস্ট ইজ আ লিনিয়ার ডেটা স্ট্রাকচার হোয়ার ইচ এলিমেন্ট নোড পয়েন্টস টু দ্য নেক্সট। তো লিঙ্ক লিস্ট হলো একটি লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেখানে প্রতিটি এলিমেন্ট পরবর্তী এলিমেন্টের অ্যাড্রেস ধারণ করে, মেড ইউজিং সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচারস। তো সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার ব্যবহার করে লিঙ্ক লিস্ট তৈরি করা হয়। ইচ নোড কন্টেন্টস ডেটা, আ পয়েন্টার অফ দ্য নেক্সট নোড। তো প্রতিটি নোডে থাকে ডেটা আর পরবর্তী নোডের জন্য একটি পয়েন্টার। এবার লিঙ্ক লিস্টের টাইপ সম্পর্কে জানা যাক। এটা 3 ধরনের হয়, সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট আর সার্কুলার লিঙ্ক লিস্ট। সিঙ্গলি লিঙ্ক লিস্টে ইচ নোড পয়েন্টস টু দ্য নেক্সট নোড অনলি, প্রতিটি নোড কেবল পরবর্তী নোডের দিকে ইঙ্গিত করে। ডাবলি লিঙ্ক লিস্টে ইচ নোড পয়েন্টস টু বোথ প্রিভিয়াস অ্যান্ড নেক্সট নোডস, প্রতিটি নোড আগের ও পরবর্তী নোডের দিকে ইঙ্গিত করে। আর সার্কুলার লিঙ্ক লিস্টে দ্য লাস্ট নোড পয়েন্টস ব্যাক টু দ্য ফার্স্ট নোড, শেষ নোড আবার প্রথম নোডের দিকে ইঙ্গিত করে। আর লিঙ্ক লিস্টের দুটি সুবিধা আছে, এক তো ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেটার ফিক্সড সাইজ লাগে না, আর নতুন ডেটা ইনসার্ট বা ডিলিট করা সহজ হয়ে যায়। ইউনিট 10 ফাইল হ্যান্ডেলিং, এর পাশে লেখাই আছে অনলি ইফ টাইম ইজ অ্যাভেলেবেল আদারওয়াইজ শুড বি ডান অ্যাজ পার্ট অফ দ্য ল্যাব। তার মানে ওইখানে বোঝাই যাচ্ছে যে অনলি ইফ টাইম ইজ অ্যাভেলেবেল লেখা রয়েছে, মানে যদি টাইম অ্যাভেলেবেল থাকে তাহলে করিয়ে দেওয়া হবে। তার মানে জিনিসটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। তাই এই জিনিসটার খুব বেসিক জিনিস, যেটুকু খুব ইম্পর্ট্যান্ট সেটুকুই বলা হবে এই ভিডিওতে, বাকি জানার দরকার নেই কিছুই। File handling in C. File handling in C allows data to be stored permanently in files on the disk. তো বেসিক্যালি ফাইল হ্যান্ডেলিংয়ের মাধ্যমে আমরা কম্পিউটারে স্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে পারি। এবার টাইপস অফ ফাইল সম্পর্কে জানা যাক। ফাইল 2 টাইপের হয়, টেক্সট ফাইলস আর বাইনারি ফাইলস। টেক্সট ফাইলকে .txt ও লেখা যায়, আর বাইনারি ফাইলকে .bin এভাবে লেখা হয়। আর টেক্সট ফাইলসের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা হিউম্যান রিডেবল হয়, মানে মানুষ সেটাকে পড়ে বুঝতে পারে। আর এটা স্টোরস ডেটা অ্যাজ টেক্সট, এটা টেক্সটের মাধ্যমে ডেটাকে সেভ করে। আর বাইনারি ফাইলস নন হিউম্যান রিডেবল, মানুষ এটা পড়ে বুঝতে পারে না। আর এটা স্টোরস ডেটা ইন বাইনারি ফরম্যাট, এটা একটু ফাস্টার হয় আর কম্প্যাক্ট হয়। কম্প্যাক্ট মানে হচ্ছে যে কম জায়গা নেয় আর কি। এরপর ফাইল অপারেশনস ইন সি, এটা সম্পর্কে জানা যাক। এটার জন্য একটা খুব সুন্দর টেবিল রয়েছে, যেখানে এক ধারে অপারেশন আর এক ধারে সেই অপারেশনের জন্য কী ধরনের ফাংশন ইউজ করা হয় সেটা দেওয়া রয়েছে। যেমন ওপেন আ ফাইল, এটার জন্য এফ ওপেন তারপর প্যারান্থেসিস ইউজ করা হয়। তারপর রিড ফ্রম আ ফাইল, এটার জন্য এফ স্ক্যান এফ দিয়ে প্যারান্থেসিস বা এফ গেটস প্যারান্থেসিস, এফ রিড প্যারান্থেসিস এগুলো ইউজ করা হয়। তারপর রাইট টু আ ফাইল, এটার জন্য এফ প্রিন্ট এফ প্যারান্থেসিস, তারপর এফ পুটস প্যারান্থেসিস, এফ রাইট প্যারান্থেসিস এইসব ইউজ করা হয়। তারপর ক্লোজ আ ফাইল, ফাইল ক্লোজ করার জন্য এফ ক্লোজ তারপর প্যারান্থেসিস ইউজ করা হয়। তো আমার মনে হয় ফাইল হ্যান্ডেলিং সম্পর্কে এটুকু জানলেই যথেষ্ট, একটা বেসিক আইডিয়া তুমি পেয়েই গেছো। আর সেমিস্টার এক্সামে যেহেতু এখান থেকে কোশ্চেন আসে না সেরকম কিছু, এমনিতেও লেখাই আছে যে যদি টাইম অ্যাভেলেবেল থাকে তাহলে এটা পড়ানো হবে, তা নাহলে ল্যাবে শেখানো হবে। তো সেমিস্টার এক্সামে থিওরিটিক্যাল পার্টটাই বেশি আছে, কোড রিলেটেড খুব কম আছে, শুধু অ্যালগোরিদম লিখতে বলে, ডাইরেক্ট কোড লিখতে খুব কমই বলে।
আসে না সেরকম কোশ্চেন। তো যতটুকু এই ভিডিওতে বলা হয়েছে সেটুকু জানলেই এনাফ, এর বেশি কিছু করার দরকার নেই। তবুও যদি কারোর জিনিসটা সম্পর্কে ইন্টারেস্ট থাকে বা জানতে ইচ্ছা করে, তো ওপেনিং আ ফাইল, তারপর ক্লোজিং আ ফাইল, রাইটিং টু আ ফাইল, রিডিং ফ্রম আ ফাইল, চেকিং এন্ড অফ ফাইল, এইসব জিনিসগুলো সম্পর্কে যদি কারো জানার ইচ্ছা থাকে, বা এক্সাম্পল রাইটিং অ্যান্ড রিডিং আ টেক্সট ফাইল, তো এই টপিকগুলো সম্পর্কে কিছু টেক্সট আমি ভিডিওতে দিয়ে দেবো, সেইগুলো পড়ে তোমরা জেনে নিতে পারো। তো ভিডিওটাকে বেকার বড় করে লাভ নেই, যাদের ইন্টারেস্ট আছে তারাই শুধু ভিডিওটা পজ করে সেই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা এখান থেকে দেখে দেখেও পড়ে নিতে পারো। তাছাড়া এইগুলো থেকে কোশ্চেন খুব একটা পাবে না। তো এর সাথে ইউনিট 10 ফাইল হ্যান্ডেলিং পুরো ইউনিটটা শেষ হয়ে গেল, অর্থাৎ পুরো সিলেবাসটাই শেষ হয়ে গেল পিপিএস সাবজেক্টের। এর পিওয়াইকিউ এবং নোটস তুমি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর ভিডিওটা হেল্পফুল মনে হলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো।